আসসালামু আলাইকুম, আমি মমি সিংহা তন্নি। আজকে চলে আসছি জাগো FM 94.4 এ সমৃদ্ধি আপুরে কুটতে, কারণ আপু সবাইরে কুটে, আজকে আমি আপুরে কুটতে আলবাম। আমি খুবই ভয়ে আছি দর্শক, মানে এতদিন হচ্ছে যেটা হয়েছে, আমি প্রশ্ন করেছি, আজকে গেস্ট আমাকে ছেড়ে দিচ্ছে, সো আমার কি করা উচিত? আমি হাত পা কাঁপা উচিত নাকি কি করা উচিত আমি জানি না। তবে আমার খুবই ফেভারিট একজন গেস্ট আজকে ময়মনসিংহের তন্নি, যাকে আমি অনেকদিন ধরে রিচ করার চেষ্টা করছিলাম। আমি আজকে ফাইনালি পেয়ে গেলাম জাগো FM 94.4 এ। ওয়েলকাম টু দ্য শো জাগো FM 94.4। এটা আপনারা দেখতে পাচ্ছেন জাগো FM এর অফিসিয়াল ইউটিউব পেজ এবং অলসো জাগো FM এর যে ফেসবুক পেজে বিভিন্ন ক্লিপস কিন্তু দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনি ময়মনসিংহের ভাষায় কথা না বলে একদমই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ময়মনসিংহের ভাষায় রাও করতেছি, আপনি কোন কিটা কইবেন? আচ্ছা, সবসময় ময়মনসিংহকে ব্র্যান্ড হিসেবে আপনি তুলে ধরেছেন সব জায়গায়, এবং ময়মনসিংহের এই ভাষাটাই আপনার একটা শক্তি। এখন যদি বলি ময়মনসিংহের মেয়েরা ছেলেরা কেমন, আচ্ছা প্রথমে ছেলেরা কেমন, এটা যদি আপনাকে ব্র্যান্ডিং করতে বলি তাহলে কিভাবে করবেন? ছেলেরা ভালো, মেয়েরা তাদের থেকে ভালো আমার কাছে মনে হয়। ও আচ্ছা, ছেলেরা তো ভালোই, মেয়েরা আরো বেশি ভালো আমার কাছে মনে হয়। মেয়েরা আমরা ময়মনসিংহের মেয়েরা অনেক আবেগী, প্রচুর আবেগ কাজ করে আমাদের, আমার কাছে মনে হয়। সো ছেলে বিয়ে করছি তো মানিকগঞ্জ, আচ্ছা, সো এই দিক থেকে বিবেচনা নিজের ভাই দিয়া করা যায় যে ভাইরা ভালো, সো ময়মনসিংহের ছেলেরা ভালো। আর বিয়ে করছি যেহেতু মানিকগঞ্জ, তো আমার কাছে মনে হয় তো মানিকগঞ্জের ছেলেরা বেশি ভালো। বাবা আচ্ছা, ময়মনসিংহের মেয়েরা কেমন? আগে অনেক ভালো, সবাই বলে যে ময়মনসিংহের মেয়েরা এই সেই না, ময়মনসিংহের মেয়েরা অনেক সাংসারিক আমার কাছে মনে হয়। আচ্ছা, নিজেকে দিয়ে যেটা বুঝি আর কি, আমি খুবই সাংসারিক একটা মেয়ে, আমার খুব ভালো লাগে সংসার করতে, খুব ভালো লাগে। আচ্ছা, আর জ্ঞান বিচার বুদ্ধি ঝগড়া আমাকে ময়মনসিংহের মেয়েকে যদি কেউ চিট করে তাহলে একেবারে কুচালবো, আমরা যে ডাকাইত নি, একেবারে ফাড়াই অ্যালবাম, এইটা চলতো না আমরা সাথে। সত্যি আপু, কারণ চিট করে যাবি কেন? আমি যদি তোরা সত্যিকারের ভালোবাসি, তুই কেন আমার চিট করে যাবি? এই তো হইতো না। ইস, কি করবেন? বললাম না, একটা কুটতে অ্যালবাম, ফাড়াই অ্যালবাম, খাস বাংলা কথা, ফাড়াই অ্যালবাম। আমরা ভালোবাসি একটা কোল। ধরেন আপনি কাউকে ভালোবাসছেন বা একটা ময়মনসিংহের মেয়ে কাউকে ভালোবেসেছে, সে ধরেন কথা বললো, মানে অনেকদিন প্রেম করলো, অনেক আশা দেখাইলো, স্বপ্ন দেখাইলো, তারপর হুট করে সে গায়েব হয়ে গেল, মানে আর কোনো ফোন ধরে না, যোগাযোগ করে না, তখন কি করবেন? রাস্তায় যদি হুট করে দেখা হইলো, তাহলে ধরে পিটানি দিয়ে খেলানি, একদম দোপাদুপ। আমি তো এরকম সত্যি কাউকে আমি না পিটাইছি বলতে কি, আমি ভালোবাসি বা আমি কারোর জন্য করবো, সে যদি আমাকে চিট করে আমি তারে ছাড়ি না। আবার যারে ভালোবাসি তারে পুরো কলিজাতে ভালোবাসি, আমার টাইপটা এরকম। আচ্ছা, এখন আমারে দিয়ে তো আর আমি পুরো ময়মনসিংহকে বিবেচনা করতে পারি না, সেই জন্য হয়তো ক্যালকুলেটটা এখন করতে পারলাম না। কিন্তু আমি যারে ভালোবাসবো, সে আমার সাথে চিট করলে আমি তারে ছাড়বো না, ও যত বছর পরেই হোক। তারে আমি একটা না একটা মানসিক অশান্তি বা শারীরিক অশান্তি দিয়েই ছাড়বো। এখন তো জানতে ইচ্ছে করছে আপনার এক্স ছিল কিনা? হ্যাঁ, একটা এক্স ছিল, ক্লাস 9 এ পড়ি তখন। সে কি এখন মানসিক ভাবে সুস্থ না অসুস্থ? সে মানসিক ভাবে অসুস্থ, কারণ সে আর বিয়েই করে নাই না। আমার ছাইরা সে যতটা না কষ্ট পাইছে, এখন আমি ভালো আছি এই পরিস্থিতি দেখে, মানে তার থেকে বেশি কষ্ট সে সবসময় পায়, যে এখনো সে বিয়ে করে না। আজকে আমি অনিয়ারে এটা ওপেন বলতেছি, এতদিন কোথাও বলি নাই, হচ্ছে যে এখনো সে বিয়ে করে নাই। সবাই ভাবে আমাদের এলাকার যে আমি তাকে বিয়ে করতে না করছি, আলটিমেটলি তা না। সে হয়তো কোনো তার গিল্টি বা কোনো একটা ফিলিংস তার কাজ করে যে মেয়েটাকে তো আমি চিট করছিলাম। চিট করছিল? কি ধরনের চিট? চিট বলতে সে রিলেশন থাকা অবস্থায়, মাত্র 9 মাসের রিলেশন না 10 মাসের রিলেশন, তখন তো ছোট একদম, সে দেশের বাইরে ইতালিতে চলে যায় আর কি, তারপর আর আসে না। আপনাকে না জানিয়ে না, মানে বলছে সে বিয়ে করবে, আর হয় নাই। তারপরে তো আপনাদের ভাই আমাকে, এখন এই যে আমার জামাই, আমার মাস্টার, এই আমার জীবনে দুইটাই হিস্ট্রি আর কি। আচ্ছা, তো এটা আপনার সাথে একটা চিট হয়েছে, তখন আপনি তো তার সামনে পান নাই, এখন যদি রাস্তায় দেখা হয়ে যায়? রাস্তায় দেখা হওয়ার অপশন নাই। এখন দেখা হইলে আমার কাছে মনে হয়, তখন হয়তো তার মনে হয়েছে যে আমি তার যোগ্য না, ক্লাস 9 এ পড়ি তখন, তার অনেক জৌলস, তার অনেক ভালো অবস্থা ছিল। সে হয়তো ভাবছে আমি তখন মাত্র ক্লাস 9 এ পড়ি, বাচ্চা মেয়ে, তার হয়তো কোনো কারণে মনে হয়েছে যে আমি তার লেভেলের না। এখন এরকম হয়েছে ব্যাপারটা। ও আসলে আমি আমার নিজেকে এইভাবেই মানে বানায়া ফেলছি যে এখন ও আসলে মনে হবে ওই বুঝবে যে ওই আমার যোগ্য না, হয়তো দূর থেকে দেখে। এখন তিনি কি করেন জানেন? জানি না, জানি শুধু ইটালিতে থাকে, রেস্টুরেন্ট আছে, এইটুকুই জানি। আর তাছাড়া জানার প্রয়োজন পড়ে না। আমার জামাই আসলে জানতে দেয় না, এত ভালোবাসা দেয় যে আপনার প্রসঙ্গ আসবেও, কিন্তু সে কি আর যোগাযোগই করে নাই আপনার সাথে যাওয়ার পরে? না, যোগাযোগ করে নাই, আমিও করি না, আমার প্রয়োজন পড়ে নাই, সেও করে নাই, কি দরকার। বাট কষ্ট পাইছি, কান্না করছি, অনেক কান্না করছি, এবং আমার হাজবেন্ড এটা জানে। তাকে তো বলি, আমি তো মিথ্যা কথা বলি
খুবই কম মানুষ বিপদে পড়লে তারে বাঁচানোর জন্য মিথ্যা বলি, আদারওয়াইজ আমি মিথ্যাও বলি না। পরে ওকে আমি খুলে বলছি সব, যে আমাকে তো এরকম একটা ছেলে পছন্দ করতো, আমিও করতাম, একদম বলা চলে যে জীবনের প্রথম প্রেম। সো এরকম এরকম, তুমি কি তারপরে আমাকে পছন্দ করবা, বিয়ে করবা কিনা? সে বলছে কেন করবো না, মানে এরকম তার লাইফেরও সব আমি মানতে পারি, সে আমার লাইফের সব মানতে পারে। সো এখন যে আমি এটা অনেরে বলতেছি, অনেকেই হবে যে ভাববে আল্লাহ তো নিয়ে বলতেছে ভাইয়া না জানি কিচ্ছু করবে না, এবং তাকেও আমি সেই সুযোগ দিয়ে দিছি যে তোমার যা মন চায়, তোমার এক্সদেরকে নিয়েও যদি তোমার কোনো কথা বলতে মন চায় আমার সাথেই বলবা, কোনো সমস্যা নেই। আমি তো ওরে বলছি, ওর একটা এক্স ছিল হচ্ছে এখন অস্ট্রেলিয়াতে মেবি থাকে, আমি বলছি যদি কোনোদিন আপু দেশে আসে তোমারে যদি পাত্তা দেয়, কারণ মেয়েরা তো আমরা একটু ভাব বেশি ছেলেদের চাইতে, তোমারে যদি পাত্তা দেয়, যদি তাকে দাওয়াত করো, আমার এই মজা মজা আমি অনেক রান্না পারি ভালো ভালো, আমি ইনভাইট করবো, আমার বাসায় বসে তোমরা আড্ডা দিবা। স্বামীর এক্স কে আপনি রান্না করে খাওয়াবেন, আমার অবশ্যই। বাসায় বসে আড্ডাও দিবে? আমার কোনো সমস্যা নাই, যদি আমি একান্তে আড্ডা পজিটিভলি দিতে নিতে চায়? পারি সবকিছু। যদি একান্তে আড্ডা দিতে চায়? একান্ত আড্ডা দিলে কি করবে, আমার জামাই তো তখন আমার চেহারা মনে পড়বে। মেয়ে দিতে চাইলেও তো সে বলবে আমার তন্নি আছে, সো আমি এগুলো নিয়ে ভাবি না, আমি ওকে ওইভাবে ক্যাপচার করে ফেলছি। আচ্ছা, আপনার হাজবেন্ডের কয়টা এক্স ছিল? দুইটা, একটা হ্যাঁ একটা আমি দেখি নাই, অস্ট্রেলিয়ায় চলে গেছেন। ওটা ছোটবেলার, উনি কি একদম প্রথম? হ্যাঁ, মানে বড়? সেকেন্ডটা আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমার ক্যাম্পাসে আসতেন, তারা প্রেম করতো, আমি ফুচকা খাওয়াতাম। কি আপনার হাজবেন্ড প্রেম করতে, আপনি ফুচকা হ্যাঁ, খাওয়াতেন? তখন তো সে আমার বড় ভাই। বড় ভাই? হ্যাঁ, আমি আমার তখন আমি ওর 6-7 বছরের ছোট। আমি ক্যাম্পাসে যখন ফার্স্ট ইয়ার, তখন সে ফেসবুক থেকে আমাদের পরিচয়, ফেসবুকে ফিল্টারে দেখে একদিন ওর টেক্সট অ্যাকসেপ্ট করার মানে পর যে মেসেজ রিকোয়েস্ট, যেটা অ্যাকসেপ্ট করার পর থেকেও কথা বলতে আসতে, একদিন হুট করে ক্যাম্পাসে আসে, এসে আমার সাথে দেখা করে, আমার হল ছিল টিএসসির সাথেই, তো দেখা করি। দেন আস্তে আস্তে সে আমার উপর একটু মানে বড় ভাইয়ের মতো শাসন করা শুরু করে আর কি, এইভাবে যাবি, এইভাবে করবি না, ওইভাবে করবি, এদিকে গেলে বিপদ হবে। ফেসবুক থেকে বড় ভাইও পাওয়া যায়? সে আমাকে বড় মানে ছোট বোনের মতো তখন আদর তার শুরু করে। রিলেশন ছিল? আমি জানি, সেও জানে, আমি তাকে হেল্প করতাম। পরে ওই আপু আরেক জায়গায় বিয়ে করে ফেলে, দেন ও একা একা ফিল করে, তখন মনে হয় ওর মনে হয়েছে যে ছোটটারে তো আমি দেখা মানুষ করলাম, তাহলে এটাতে বিয়ে করি। দেন সে আমার প্রস্তাব দিয়ে দেয়, বিয়ের প্রস্তাব। ছোট বোন যখন বউ হয়, ভাইয়া ভাইয়া ডাকলে, কিন্তু এখন ডাকছেন? আমি হ্যাঁ, প্রথমে আমার মোবাইলে সেভ ছিল হচ্ছে বড় ভাইয়া দিয়ে, ভাইয়া। এখনো পরে রিলেশনের পর থেকেই আস্তে আস্তে মাস্টার। না এখন তো সে আমার মাস্টার। কেন আপনার হাজবেন্ড কিসে মাস্টার? এইটা আপু অনেকেই ভাবে যে আমি তাকে কেন মাস্টার ডাকি, সে আমার টিচার কিনা, যেমন টিচারের সাথে অনেকে প্রেম করে ফেলে। আমার এরকম না, আমি হচ্ছে ইন্টার পর্যন্ত আম্মুর সাথেই, আম্মু আমার ফ্রেন্ড, আম্মু আমার সবকিছু। বাট ইন্টার শেষ করার পরে আমি ঢাকায় আসি, আমি ঢাকার কিছুই চিনি না তখন। হচ্ছে আমি তো হচ্ছে ময়মনসিং এর মেয়ে, পুরা ময়মনসিং থাকা হয়েছে, ঢাকায় আসছি জীবনে 2 বার, এর আগে প্রয়োজন পড়ে নাই কখনো। অলরাউন্ডার একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছিলাম ওইটা, আর আমার অনেক সার্টিফিকেট, নাচ গান কবিতা আবৃত্তি, ওগুলোর জন্য যখন অডিশন দিতে আসতাম এই, তাছাড়া আমি কখনোই ঢাকায় আসি নাই। সো আসার পরে হচ্ছে ও আমাকে চিনাইছে সবকিছু, ধরেন কোন এলাকা, মানে আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন? আমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেই ঢাকায় আসি, এর আগে পার্মানেন্ট কখনো আমার ঢাকায় ওভাবে থাকা হয়ই নাই। ওটা আমার জীবনে মনে হয় 3য় বার। পরে আম্মু সবসময় সাথে থাকতো, ইন্টারেও আম্মু খুব পেইন দিত, পড়াশোনা। তো আম্মুরদের আসার কথা ছিল, আমি মিথ্যা বলছি বানায় যে ভার্সিটিতে মা বাবা বা বাসায় থাকা যায় না, হলেই থাকতে হয়, মিথ্যা বানায় বলছি। নাহলে আম্মু খুব পেইন দিত, খালি পড়ো, আর যেখানে যাইতাম আম্মুর সাথে যাইতো। পরে ভার্সিটিতে আসার পরে আপনার ভাইয়ার সাথে পরিচয় হওয়ার পরে সবকিছু সে শিখায়। ধরেন আগে আমি রেস্টুরেন্টে খেতে গেলে আমার সাউন্ড হইতো কাঁটা চামচে, আমি খেতে পারতাম না, ও আমাকে শিখাইতো কিভাবে ফলটা ধরতে হয়, কিভাবে খেতে হয়। তারপরে ধরেন কোনো মানুষের সাথে কথা বলতে গেলে আমি খুব শাই ফিল করতাম, ও আমাকে শিখাইছে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। তারপরে ধরেন যে যেদিন প্রথম আমার সাথে দেখা করতে আসে, আমার পা ফার্স্ট ইয়ার দৌড়াদৌড়ি করি, আর ওর হচ্ছে পা অনেক পছন্দ, মেয়েদের পা যদি সুন্দর থাকে সেই মেয়েটা সুন্দর। প্রথম দিনই এসে দেখে আমার পাটা একদম বিদিকিচ্ছা অবস্থা। সো ও আমাকে এটাও শিখায় যে মেয়েদেরকে জাজ করবা কিভাবে, তার পা দেখে। সো ইচ এন্ড এভরিথিং আমার লাইফের, মানে ছোট মানুষকে বোঝানো শেখানো সবকিছু সে আমাকে শিখাইছে। একদম পেলে পুষে বোনটাকে বড় করেছে। একদম ভালো কোনটা মন্দ কোনটা, সব ফ্রেন্ডরাই যাইতো, এরা আড্ডা দিত, ও বলতো তুমি পড়ো, এটা না করলেও এখন এটা করবা, এটা ভালো না, ভবিষ্যৎ দেখবা সুন্দর হবে। সব ফ্রেন্ডরা রাত্রে এই 300 ফিট যাইতো, ওখানে ঘুরতো, ও বলতো দরকার কি,
সো এরকম মানে ভালো মানুষ আচ্ছা হওয়া বা wait, মানে এই যে দরকার কি ওখানে যাইও না, তখন এটা আমি করো, বুঝতাম তখন না। তো আপনার ভাই ছিল, ভাই তাই ছিল, না? বড় ভাই। তো এই যে বোন বোন বলে এই যে কেয়ার করা, আপনি কি এটাকে ভাই হিসেবে নিতেন নাকি কোনোখানে একটুখানি প্রেম? না না, প্রথমে প্রেম ছিল না, ওর তো রিলেশন আমি জানি ও প্রেম করতেছে, তাহলে ওরে কেন আমি ভালোবাসতে যাব, প্রশ্নই আসে না। আমি আবার তাফালিং করতাম, টাল্টি বাল্টি করার ট্রাই করতাম এইদিকে ওইদিকে। যেই ছেলে প্রপোজ করতো ও না জানলেও ধরেন আসছে হলের সামনে বা ক্যাম্পাসে, হয় না, আমি ধরেন কলা ভবনের সামনে দিয়ে যাচ্ছি, টাঙ্কি সবার সাথেই মারতাম। যেমন ধরেন ভাইয়া জানতো না, খারাপ কোনো কিছু না, ধরেন কেউ পছন্দ করতেছে, হাসিটা ঠিকই দিছি, ঠিক একটু হেসে দিলাম। আর যে প্রপোজ করতো ওকে আমি জানাইতাম যে এই ছেলেটা আজকে এরকম বলছে বা ওইটা বলছে। হ্যাঁ বলতো, বলুক, সুন্দরী মেয়ে দেখলে একটু মানুষ মিষ্টি খোলা থাকলে তো মাছি আসে। ও বলতো এটা হবেই, পছন্দ করবি, তুই তো আর করস নাই, আর ভালো লাগলে বল, আজকে উঠায় এনে বিয়ে করি, করাই দেই। আচ্ছা, এরকম বলতো আর কি। ও আমার সার্বিক সুযোগ দিত। আপনার এক্স এর মানে আপনার হাজবেন্ডের এক্সরা যখন আসতো তখন একটা এক্স ছিল আর কি, যে এক্স আসতেন যখন, তখন তো নিশ্চয়ই তুলুমুলু প্রেম ছিল। তো ওই সময় প্রেমগুলো আপনি চোখের সামনে দেখতেন? হ্যাঁ, কেমন ছিল প্রেমগুলো ওই সময়? সুন্দর। আমি তো এরকম দেখতে বোচা টোচা, কিন্তু ওর ইমিডিয়েট যে গার্লফ্রেন্ড ছিল আগের, সে অনেক সুন্দর, খুব সুন্দর, আমার ভালো লাগতো। আচ্ছা, আমি সুন্দরকে সুন্দর বলতে পছন্দ করি, আমার হিংসা কাজ করে না। ও অনেক সুন্দর, মানে আমি কি, ও খুবই সুন্দর একটা মেয়ে। আমিও চাইছিলাম তাদের বিয়ে হোক, কিন্তু কেন জানি তাদের বিয়েটা হয় নাই। আল্লাহ হয়তো তকদিরে রাখে না। আপনার চোখের সামনে যে প্রেম করতো, তুলুমুলু প্রেম, তখন তো আমি বড় ভাই ভাবতাম, আমার এত খারাপ লাগতো না, মানে আমার গায়ে লাগতো। আইসক্রিম খাইয়ে দিত বা ফুচকা খাওয়াই দিতাম, ওরা খাইতো, আমি কিনে দিতাম। ওরা আসলে এটা আমার গায়ে লাগতো না। এবং আমি জানি ওরা আজকে ডেটে যাচ্ছে, আমার বলতো আজকে আমি ক্যাম্পাসে আসতে পারবো না, আজকে তোর আপুরে নিয়ে আমি ডেটে যাবো। আমি বলতাম ওকে ফাইন, যাবো। আমি আমার মতো থাকতাম, ওর মতো থাকতো। বাট পরবর্তীতে আস্তে আস্তে আল্লাহ হয়তো তকদিরে রাখছেন। আচ্ছা, তারপর যখন বিয়ে করে ফেললো, মানে ওই মেয়েটা বিয়ে করে ফেললো, ও চলে গেছিল খাগড়াছড়ি। হ্যাঁ, ও কষ্টে, দুঃখে, অভিমানে আমাকে না বলেই সে খাগড়াছড়ি চলে যায়। কি আপনার ভাই, মানে আপনার জামাই? হ্যাঁ, সে চলে যায়। আমি জানি না তখন যে আপু আবার বিয়ে করে ফেলছে। পরবর্তীতে ও আসে, এসে আবার দেশে ভাল লাগে না, সে চলে যায় চায়নাতে। এই ফাঁকে আবার আমার বাসা থেকে পাত্র দেখা হয়। তখন থার্ড ইয়ার শেষ প্রায়, একটা মেয়ে তো অনার্সে উঠা মানেই বড়। বাসা থেকে প্রেসার দেয় যে বিয়ে করতে হবে। বাসায় গেলাম, দেন সোফায় শুয়েছিলাম, আমার মনে আছে। আমি তাকে নক করি, ভাইয়া জানো আমার পাত্র দেখছে, ছেলে লন্ডনে থাকে, মা নিয়ে কালকে মা আসবে আমারে দেখতে। ও বলো কি বলো? আমি বলছি হ্যাঁ, আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। আর তখন আমার কাছে একটু একটু কেন জানি মনে হইতো আমার পছন্দ করে। আচ্ছা। আর বিশেষ করে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে ওর হচ্ছে বাবার টাকা আছে, ওরও ভালো। আমার আবার বাবা মার এত টাকা না, আমরা মিডল ক্লাস ফ্যামিলি। আমি কখনোই ভাবতাম না, আমার আম্মু আমাকে একটা জিনিস শিখাইতো, টাকাওয়ালা মানুষের সাথে বিয়ে করো না বাবা, মানে মাথায় এটা সবসময় আম্মু দিত। আর বলতো সেম এজে প্রেম করো না কোনোদিন, যাই ভুল করো না। বললাম না, আম্মু বান্ধবীর মতো সবসময় বলতো সেম এজ রিলেশন করবা না। আর টাকাওয়ালা মানুষ সে যত ভালোই হোক রিলেশন করো না। আম্মুর পছন্দ না। আম্মু বলতো আমাদের যে লেভেলটা, ধরো তুমি ওয়েল এডুকেটেড একটা মেয়ে, তুমি হয় কোনো বিসিএস ক্যাডার, যেগুলো বাসায় প্রস্তাব আসতো, লাস্ট যে প্রস্তাব আসে উনি মনে হয় ইউএনও, নতুন জয়েন করা ইউএনও। আর আমাদের শিক্ষা, আমার মামাও ঢাকা ইউনিভার্সিটি, আম্মু পরিবারের চাপে পড়তে পারে নাই, বাট ইন্টার পর্যন্ত আব্বু ডিগ্রি, মানে আমাদের সব ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম। টাকা অহরহ না, কিন্তু শিক্ষাটা একদম ঘরে ঘরে। তো আম্মু সবসময় বলতো, তো যখন দেখলাম ওর টাকা পয়সা আছে, তখন আমি পিছায়, মানে আমি ওরে মনে মনেও ভাবি না যে ও আমার বয়ফ্রেন্ড হবে বা ওরে বিয়ে করবো। কিন্তু চলতে চলতে এরকম হয়েছে, ওর প্রতি এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে মা, পরে দেখলাম ওরে ছাড়া তো আমারই ভালো লাগতেছে না, এরকম একটা সিচুয়েশন। অথচ আমি মনে মনে ডিটারমাইন্ড যে আমি কখনো ওরে বিয়ে করবো না, করলে সুখ পাবো না, মানে টাকাওয়ালা মানুষদের আম্মু যেটা শিখাইতো আর কি। কিন্তু কেন জানি ঘুরায়া পেঁচায়া কিভাবে জানি যে আল্লাহ তকদিরে রাখছে। তারপর কি তার পক্ষ থেকেই বলা হয়েছে যে? হ্যাঁ, পরে আমি বললাম ওকে সোফায় শুয়ে যে ভাইয়া আমার তো পাত্র দেখছে, পাত্র আসবে বলে আমি আমার আসতে দে চায়না থেকে, তারপরে এটা নিয়ে কথা হবে। আন্টিরা না কর, বিয়ে শাদীর ব্যাপারে কোনো কথা বলতে। চায়না থেকে আইসা সে ডিরেক্টলি বলছে, আমি গাছে পানি দিয়া, গাছে সুন্দর করে গাছটারে বড় করে ফল বানায়া সুন্দর করে গুছাইলাম, আরেকজন আইসা সেই ফল সুস্বাদু ফল নিয়ে যাবে, এটা তো হবে না। আমি বলছি মানে কি বলো? পরে বলে যে আমি বিয়ে করবো তোরে, আমি তোরে কাউকে দিব না। তুই করতো আর কি তখন, এখনো তুই করে মাঝে মধ্যে, মানে আমার শ্বশুর ধমক দেয়, এই জন্য তুই কমায় দিছে, নাহলে ও আমাকে তুই এখনো করতো। ওর নাকি ভাল লাগে, আমারও ভাল লাগে। আচ্ছা। পরে হচ্ছে যে সে আইসা যখন প্রপোজ করে, তখন তো আমিও দেওয়া নামাজতা না। তখন আবার ওর গার্লফ্রেন্ড রাইগা যায়, বিয়ে করে ফেলছে, কিন্তু তখন তার গার্লফ্রেন্ডের চেত উঠা যায় যে কেন তারা স্ট্যাটাস দেওয়া শুরু করে, ভাইয়া থেকে ছাইয়া,
আরেকটা মেয়ে ওরে বিয়ে করতে চাইছিল, ও লেখে, মানে এইরকম অনেক হিস্ট্রি। আরেকটা মেয়ে ওকে বিয়ে করতে চাইছে, সেও লিখছে আরেকটা মেয়ে ওরে ফেসবুকে খুঁজে বের করে, ওদের হচ্ছে অনেক ধনী পরিবারের মেয়ে আর কি, সো ওকে বিয়ে করতে চাইছিল। ও ভাবছিল হয়তো, এখানে অনেক হিস্ট্রি আর কি, ও ভাবছিল হয়তো ওরে মানে আমার হাজবেন্ডের নাম জনি, ও পছন্দ করবে, হয় নাই। শেষ পর্যন্ত ঘুরা ও আমার দিকে আসছে, কেন আসছে জানি না, কিন্তু আমাকেই পছন্দ করে। তারপরে আপনাকে যখন বিয়ে করে ফেললো, সেই ছবিগুলো তো প্রথম দিলেন ফেসবুকে নাকি, তখন ওই গার্লফ্রেন্ড গুলো আপনাকে কল দিছিল? আমাকে কল দেয় না, ওরা হচ্ছে মেইনলি আমার যে ওর যে আগের গার্লফ্রেন্ড ছিল, মানে আমার ননাস, আমার হাজবেন্ডরা 2 ভাই বোন, আমার ননাস ঢাকায় আসতেন ঈদের শপিং করতে তার মেয়ে সহ, তখন ভাইয়া, বড় ভাইয়া, তো অনেক সময় এরকম হয়তো আয়, তো বসুন্ধরায় সবসময় শপিং করতো, বসুন্ধরাতে আসতাম আয়, এভাবে ননাসের সাথে বিয়ের আগে থেকে তার সাথে আমার পরিচয় 4 বছর। সেও জানতো আমি ছোট বোন, তারেও আমি বড় বোনের মতো দেখতাম, এমনি ওর ছোট বোন, আমি যে গার্লফ্রেন্ড এটা না। তো আমার ননাসের সাথে ও আবার যোগাযোগ করে, এক্স কি বলে, বিয়েটা হইতে দিবে না, এটনি করছে বিয়েটা ভাঙে, সে তো বিয়ে করে ফেলছে, সার্বিক চেষ্টা করছে বিয়েটা ভাঙার জন্য। তার ধারণা আমি তার রিলেশন নষ্ট করছি, তার ইয়া করছি। আচ্ছা, কিন্তু আমি জানি আমি তার রিলেশনও নষ্ট করি নাই, এবং তার বিয়েটা সে নিজেই করে ফেলছে জন্য আমার হাজবেন্ড, যাক তাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, সে সুন্দর হয়তো সংসার করছে, আমি জানি না কিভাবে, মানে চেষ্টা করছে কিভাবে বিয়েটা ভাঙার। আমার ননাস হচ্ছে একটু ঘরোয়া মানুষ, ওনাকে সহজে ভাইস করা যায় আর কি, পরে ওনাকে ধরে ওনার সাথে বিভিন্ন, যেন আমাদের বিয়েটা না হয়। পরে জানতে পারি আমি এটা কি করে, কিছু করে না, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, মানে আমি ওরে বিয়ে করে ফেলতেছি বা ওর সাথে বিয়ে হচ্ছে, ভাইয়া থেকে ছাইয়া, এরকম বাজে বাজে, যেরকম বললে আর কি আমি ডিমোরালাইজড হয়ে যাবো। ননাসকে সে বুঝাইছে এই মেয়ে ভালো না, এই মেয়ে সে, অথচ আমি চাইছিলাম তাদের 2 জনের বিয়ে দিতে। এখন তার রিজিকে সে নাই, তার রিজিকে সে নাই, এটা তো আমার কিছু করার নাই। আমি রিজিকে আছে, আমি কি জানতাম এই বেটারে আমি বিয়ে করবো? আমি তো কোনোদিন ভাবি নাই, বড় ভাই। আর জানি আমার আম্মু স্ট্রিক্টলি বলা, কারণ ধনী আমাদের যে লেভেল বা আমাদের যে মানে সামাজিকতা, এখানে যদি তুমি তার থেকে অন্য জায়গায় যাও, তোমার যে মূল্যবোধ বা তোমার যে দাম সেটা থাকবে না। আমি ওইটা মাথায় নিয়ে রাখছি, আমি কোনো বড় লোকের এই পাপা কাপ হিরো এইসব আমি বিয়ে শাদী করবো না। পরে আল্লাহ মিলাই দিছে আপু। পরে যেটা দেখলাম যে ভাই টাকা, এখন ধরেন এখন তারা উত্তর পায়, তারা ভাবছে আমি টাকার জন্য হয়তো বিয়ে করছি, বা অনেকেই বলে আমাকে যে টাকার জন্য। সবাই আমার বলতে ইচ্ছা করে, বেটা আমার যে টেহা, আমার টেহা আমি খায় পুরাইতারি না, আমি সবারই দিই। আল্লাহ চাইলে কি না হয়, চেষ্টা যদি নিজের থাকে। আমি চেষ্টা করছি শুধু ফেসবুক থেকে যে আমার আর্নিংটা হয়, এটাও আমি আমার বাপ মারে দিয়া, আমার শ্বশুর শাশুড়ি দিয়া, আমার জামাইরে দিয়া, আমার নিজে খরচ করে আমার থাকবে যদি আমি চাই। সো টাকার জন্য যদি ওরে বিয়ে করতাম তাহলে 6 বছর হয়ে গেছে, বেড়ার টাকা নিয়েই তো ভাগতাম। আমি উল্টা এখন সংসারে কন্ট্রিবিউট করি, আমি চাই আমার হাজবেন্ডের প্রেশার কমুক। একটা বর্তমানে ঢাকা শহরে একটা ফ্যামিলি নিয়ে স্টে করা, 2টা বাচ্চা, আমার খুবই টাফ, কিন্তু সবাই জানে এটা খুব টাফ, দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে অবস্থা। সো আমার চিন্তা ভাবনা সবসময় একটু অন্যরকম, যে জামাইয়েরই কেন খালি কামাই করে খাওয়াইতে হবে, আমরা মেয়েরা কি করছি তাহলে? আম্মা আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে কি খালি অন্যের ঘাড়ে বসে বসে খাওয়ার জন্য? তো কথা বলে মানুষ বলে ফেলে সহজ, কারণ ফেসবুকে একটা কমেন্টসের বক্স দেওয়া থাকে, আর মুখ আল্লাহ দিয়ে দিছে, ইচ্ছা মতো বলা যায়, কিন্তু অনুধাবন করার জন্য যে হৃদয়টা দরকার এটা সবার থাকে না। আমি ওগুলারে পাগল বলেই ভাবি। যেগুলো যখন আপনাকে নানান ভাবে আপনার বিয়ে ভাঙার চেষ্টা করছিল তার এক্স, মানে আপনার হাজবেন্ডের এক্স, তখন আপনি তাদের সাথে কোনো যোগাযোগ করেছিলেন? হ্যাঁ করছি, ওনার জামাইরে আমি অনেক দুষ্ট আপু। আমার সাথে দুষ্টামি করলে আমি দুষ্ট, ভালোভাবে থাকলে আমি ভালো, আমি সব করব। তুমি জানো তোমাদেরকে আমি কোনো বদার করি নাই প্রেমের সময়, আমি কোনো ডিস্টার্ব করি নাই। তাহলে তুমি বিয়ে করে ফেলছো, তুমি এখন অন্যজনের স্ত্রী, আরেকটা সন্তানের মাও তুমি। সে কি করলো, এগুলো করলো, আমি খুব বিরক্ত হইলাম। আমি চালাকি করে ওর ফেসবুকটা আমি নিয়ে নিলাম। ও যেরকম ফেসবুকটা নিয়ে নিয়েছিল, প্রেম করার সময় ওর ফোন তো আমার কাছে থাকতো, পাসওয়ার্ড আমি নিয়ে নিলাম। নিয়ে যাওয়ার পরে দেখি ওর জামাই চায়না গেছে, ওর হাজবেন্ড, ওর এক্সের হাজবেন্ড চায়নাতে গেছে। ওই সুযোগে ওরে টুকুরু টুক দেয়, বলে হ্যালো পুকি, কি জানি, হ্যাঁ পুকি, তারপরে বলতো কি মিয়াও, যেগুলো আমার কাছে খুবই মিয়াও, বিড়াল যে মিয়াও মিয়াও করে না, মিয়াও, ভালোবাসা। মানে সে হচ্ছে পাপা কি পড়ি, সে হচ্ছে পাপা কা হিরো, তো তাদের এইসব মিলে। আমার আবার এইসব যায় না, আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে, আমি এখনো তারা জান বলেও কোনোদিন ডাকি না, মাস্টার। আমার কাছে এগুলো কেন জানি ভালো লাগে না, ভালোবাসি ভিতর থেকে। এই পুকি চুকি ঢুকি মিয়াও এইসব বললে আমার ভালোবাসা দেখানোর মেয়ে আমি না। সো এরকম লেখে, আর হচ্ছে সে ছবি পাঠায় তাকে,
পার্সোনাল ছবি, মানে একদম খারাপও না আবার ভালোও না। আমি এখন অন্যজনের বউ, আমার এক্স কে কেন আমি আমার টি শার্ট পরা ছবি দিব? আর তখন তো সে আমার বয়ফ্রেন্ড, মনে করেন আমি সব ছাড়তে রাজি আছি, আমার ভাগ তো আমি কাউরে দিতে রাজি না। এমন চেতছি রাত বইরা বেডি জামাইয়ের সাথে, মানে ও যে চ্যাট গুলা করছে ওর সাথে আমি সব স্ক্রিনশট নিছি, আর ও সাইজা আমি সব রিপ্লাই করছি ওকে। তখন সে ম্যারিড এবং তার হাজবেন্ড চলে গেছে। আর আপনার হাজবেন্ড কি তখন রিপ্লাই দেয় নাই? সে তো ঘুমায় গেছে মিডনাইট, মানে সে জানেই না আমি যে চ্যাট করতেছি, চ্যাট করে যেটা স্ক্রিনশট নিচ্ছি সাথে সাথে ডিলিট করে দিচ্ছি, আচ্ছা, যেন সে আর টেন না পায়। আর সে যদি জানে যে তোর নিয়ে জানা ফেলছে, ও আমার আবার নক দিছে, তাহলে তো আমি ওরা খাই ফেলবো লবণ ছাড়া, ওইটাও ভালো করে জানে। সো ওর তো মানে আমার বলার সাহসই থাকবে না, এক্স তাকে নক দিচ্ছে, এটা আবার আমার বলে কিভাবে? সেই তো ঘাবড়ায় যাবে যে ও নক দিচ্ছে, তুই সুযোগ দিছিস জন্যই তো নক দিচ্ছে। সো আমি আবার করলাম কি, ওই সব স্ক্রিনশট নিয়ে পরে ওর আইডিতে ঢুকলাম। মানে আপনার হাজবেন্ডের? না না না, ওর হাজবেন্ডের, না আমার জামাইয়ের এক্স এর হাজবেন্ডের। আচ্ছা, কেমনে ঢুকলাম, আমি দেখতাম ওর অনেক ফেক আইডি, 4-5টা ফেক আইডি। আমি একটা ব্লক করি আমার জামাইয়ের আইডি থেকে, ও আরেকটা দে নক দিত, আরেকটা ব্লক করি ও আরেকটা দে নক দিত, আরেকটা ব্লক করে আরেকটা দেয়। তো ওর কাছ থেকে এই চিটিংটা আমি শিখলাম, শিখা আমি একটা ফেক আইডি খুললাম, কারণ ও তো আমার ব্লক করে রাখছে। দেন আমি ওর আইডিটা স্ক্রল করলাম, স্ক্রলে দেখলাম ওই যে ম্যারিড, আমাদের যে ম্যারিড টু, যার সাথে ম্যারিড হয়, যে যাকে বিয়ে করে তার নামটা থাকে, ওখান থেকে ওর জামাইয়ের নামটা নিলাম, নিয়ে ওর আইডিতে ঢুকলাম, ঢুইকা সকল স্ক্রিনশট তারে পাঠাই দিলাম, দিয়ে তারে বললাম ভাইয়া দেখেন কি অবস্থা, নিজে বউ সামলাইতে পারেন না, দুঃখের চুটে আর কি করবো, যখন ভাইয়া ছিল তখন তোরা যা ইচ্ছা তাই করছো, আমার কিচ্ছু যায় আসে না, আমি পাত্তাও দিই না। বাট যখন থেকে আমি ধারণা করে নিয়েছি সে আমার হাজবেন্ড হবে, তাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করব, সারা জীবন তার সাথে থাকতে চাই, তো তুই চলে গেছস, তোর কেন আর এখন জ্বালাইতে হবে? কম তো জ্বালাইতাছস না, বিয়াটাও ভাঙতে চাইছস, এগুলা কেন করতে হবে? ও এখন কি তুই তরে দিয়ে আটকাইতে চাস ওরে? মানে তুই এখন, হ্যাঁ ও অনেক দেওয়ানা মাস্তানা ছিল ওর জন্য, তুই কি ভাবতেছস এগুলো করলেও আবার আটকাই যাবে? এই যে আমার একটা রাগ উঠে, ভালো ছিলাম, ভালো থাকতে দিলি না, নিয়ে আজকে তোর জামাইরে বিচার দিয়ে দিতেছি, তারপরে তোর সংসার কেমনে থাকে আমি দেখবো, আমারটা হওয়ার আগে ভাঙতে চাইতেছি। সোমা জামাইরে বলছি এটা কি মন মানুষ, অন্য কোনো জামাই হলে আপু খেপে ফায়ার হয়ে আজকেই ওরে দেখে ফেলবো। ও বলে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা দেখতেছি, এটা তেমন কোনো, এটা এমন কি, ও তো আর এমন খারাপ কোনো ছবি দেয় নাই, বলেন এটা কি মন জামাই কন তো? এমন রাগ উঠছে, আমি বুঝছি যে এইটারে দেখিচ্ছই তো না, এই সুন্দর মেয়ে তো জামাই মনে হয় আর চরকির মতো এমনি ওর কথায় কথায় ঘুরে। আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি কি করলাম, নিজের চরকায় তেল দিলাম, আমার জামাইরে শক্ত করে ধরছি, মানে তখন তো বয়ফ্রেন্ড, শক্ত করে ধরছি, 3 দিন ওর সাথে কথা বলি নাই। আমি বুঝে গেছি ওটার জামাই ওটার আটকাইতে পারবে না, ওটার কথা শুনে না। কিন্তু আমি এটা জানি যে আমি তো তাহলে আগে ঘর শাসন করি, তুই কথা বলিস না। সবাইটি ব্লক করলাম, সবকিছু ব্লক করলাম, 3 দিন ওর সাথে কথা বললাম না, টানা। ও অনেক কষ্ট পাইলো, ও বুঝলো তো অনেক কষ্ট পাইছে, আমি মন থেকে তারে তখন ভালোবেসে ফেলছি। এখন আর কোনো খেলাধুলা চলবে না, ছোটবেলা একটা কষ্ট পাইছি, তুই কষ্ট দিবি, এত বড় সাহস। আমি 3 দিন ওর সাথে কথা বলি না। 3 দিন পরে সে কি করলো, আমার পটানোর জন্য একটা বাটন ফোন কিনলো। আমার বাটন ফোনে অনেক বেশি আমি ফ্রিক, আমার খুব পছন্দ বাটন ফোন। একটা ছোট্ট কমলা কালারের বাটন নোকিয়া কিনা আয় না, আমার হলের গেটে আসলো, আয়সা ফোন করলো, আমার ফোন তো আমি ধরি না, সে আমার হলের ছোট বন্ধুর ফোন করলো, দেন আমি নামলাম। তো নাইমা বুঝেন না, আবেগ তো আর সামলাইতে পারি না, আমি তো ভালোবাসি, মন থেকে ভালোবাসি, সর্বোচ্চ ভালোবাসি। পরে ও আসলো, আসার পরে কান্নাকাটি, চোখ দিয়ে পানি পড়তে থাকলো, বাটন ফোনটা দিল, ফোন নিলাম, ফোন বন্ধ করে রাখছে, ও ভাবছে ফোন ভেঙে ফেলছি। পরে ফোন নিয়ে সিম টিম ওপেন করলাম, ওকে ফাইন। তারপরে আস্তে 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 সবটা ওকে হয়ে গেল, কারণ ভালো তো আমি বাসি, এখন অন্যের জন্য তো ছাইড়ে দিতে পারি না, ভালো তো বাসিয়ে ফেলছি। পরে মাইনা নিয়ে দেন চলতে থাকলাম। এরপরেও সে মাঝখানে টুকুরুটুক দিত, আমি বুঝি ওই মেয়ে আবার টুকুরুটুক। এর মাঝখানে আমাদের রিলেশন থাকাকালীন সময় ও একটা রেস্টুরেন্ট দেয়, আমি জানি না ও বোরকা পরে এসে ওর সাথে দেখা করছে। পরে ওর ফ্রেন্ডরা বললো আমাকে, এটা যে আমি জানি ও জানে না, এই যে এখান থেকে এখন শুনবে, আমি জানি না, আমি ধৈর্য ধরে গেছি যে ওকে ফাইন। বিয়ের আগে, আমার বিয়ের আগে, আমাদের প্রেমের সময় ও বোরকা পরে আইসা ওর সাথে দেখা করে গেছে, আমি জানতাম না। কিন্তু ওই মেয়ের বিয়ের পরে আবার ওর ফ্রেন্ডরা আমাকে বলে দিছে, ফ্রেন্ডরা ছিল, তারা বলে যে আমি চাই না তুমি ছোট, আবার তার ফ্রেন্ডরাও যারা বলছে তারা চাইছিল না আমাদের প্রেমটা হোক। আমি তো আবার এটা বুঝছি, আমি আর এটা নিয়ে গ্যাঞ্জাম করি না। আচ্ছা দেখা করছে, কথা বলছে, এনে তার অন্য কিছু করেন, একজনের ভালোবাসতো, এটা হইতেই পারে, পজিটিভলি নিয়ে নিছি। পরে বিয়ে শাদী করলাম, এখন তো তারে ওয়েলকাম করি, যে ওপেন আপনাদের এখান থেকে আমি তারে ওয়েলকাম করতেছি, আয় বোন, আমরা বই আর আড্ডা দিই, কথা কই, আমার তোর প্রতি কোনো রাগ নেই।
আপনার প্রতি সম্মান দিয়ে বলে আপনার প্রতি আপনি হুদায় আমার উপরে চেইত্তা মিথ্যা স্ট্যাটাস ম্যাটাস দিয়ে এগুলো করছেন, আসলে আপনার হয়তো পারিবারিক শিক্ষা কম। আমার মা আমার একটা কথা শিখাইছে, জেনে পারবা না সেখান থেকে চলে আসবা, মানুষের সাথে গ্যাঞ্জাম করবা না, ঝগড়া করবা না। আমি যাই না, আপনারা এই যে আমার নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সিরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি, এই ধরনের স্ট্যাটাস আমাকে নিয়ে দিচ্ছে তখন নাকি এখন? তখন আমার বিয়ে হবে যখন, তার 1 মাস আগে। আচ্ছা, কি ছিঁড়া কাথায় শুয়ে নাকি আমি লাখ টাকার স্বপ্ন দেখতেছি। মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমরা তো মিডল ক্লাস, ওরা আপার মানে ধনী সম্ভ্রান্ত ধনী পরিবার, আমি ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছি, এটা কি হয় নাকি, এটা কেমনে সম্ভব? এইটা সে লিখতো, আরে বোন আয় তোরে কিনালাম আয়। এই ধরনের মেন্টালিটির কারণে আল্লাহ তোমার সাথে তার রিজিকে রাখে নাই, নাহলে ঠিকই রাখতো আপু। ওর মেন্টালিটি যে বড় আমার জামাইয়ের, দেখে আমার সাথে ওর অনেক কিছুই মিলে, আমরা ছাড় দিতে পারি, আমরা মানুষকে রেসপেক্ট দিতে জানি। আমার কেউ ঝামেলা করতেছে তাইলে করি, তা অনেক সময় করিও না, আদারওয়াইজ আমি গ্যাঞ্জামেই যাই না। আমি ঘর সংসার বাচ্চা কাচ্চা স্বামী, এর বাইরে আমার পৃথিবী না, আমার একটা ফ্রেন্ডও নাই। এখন যদি ওই প্রাক্তন মানে আপনার হাজবেন্ডের প্রাক্তন আপনার সাথে দেখা হয়ে যায়, ধরেন আজকেই, আমি ঠিকই সালাম দিয়ে তার সাথে কথা বলবো, আমি তো বেয়াদব না। সে আমার নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আমি কিন্তু কোনোদিন তাকে নিয়ে স্ট্যাটাস দিই না। আচ্ছা, একটা বিষয় একটু বলি প্রাসঙ্গিক ভাবে, রিসেন্টলি দেখে থাকবেন যে গুলতেকিন খান আপার একটা স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছে। আচ্ছা আচ্ছা, হুমায়ুন আহমেদকে নিয়ে লিখেছিলেন তিনি, যেহেতু ওটা ডিলিট করা হয়েছিল। মানে একটা সংসারে আসলে উনি কিভাবে নির্যাতিত হয়েছিলেন বা কষ্ট পেয়েছিলেন, হুমায়ুন আহমেদ যখন ছিলেন ওনাকে ঘর থেকে বের করে দেয়া হয়েছিল, অনেক প্রচন্ড ঠান্ডার মধ্যে, বাইরের ঠান্ডার মধ্যে উনি অনেক কষ্ট করেছে। কিন্তু তারপরে এত কষ্ট করে যখন উনি প্রায় স্ট্যাটাস যেগুলো দেয়, বোঝা যাচ্ছে যে অনেক কষ্ট করে একটা সংসার সামলানোর পরও অন্য নারীর কারণে ছেড়ে দেওয়া বা এই বিষয়গুলো শুধু হুমায়ুন আহমেদের ক্ষেত্রে না, অন্য সবার ক্ষেত্রে। এটা আজকে আমি তো ধরেন আপনাদের এখানে বসে বলতেছি আমি জামাইরে ভালোবাসি, আমার আল্লাহ না করুক আমার কপালে তো ঘটতে পারে, প্রস্তুতি নিয়ে রাখতে হয় প্রত্যেকটা জিনিস, আর সেটার প্রস্তুতি হিসেবে আমি নিজেকে তৈরি করতেছি। যখন আপনার টাকা থাকবে, আপনার যখন চলার মতো শক্তি থাকবে, আপনার যদি বিচ্ছেদ হয় আপনার ভাঙবেন একটা দিক থেকে, যে আপনি মন ভেঙে গেছে, কিন্তু ফাইন্যান্সিয়াল বা টাকার দিক থেকে কিন্তু আপনি ভেঙে পড়বেন না, আপনি নিজেকে পরিচালনা করতে পারতেছেন। বাট একসাথে টাকা একসাথে মন সব ভেঙে গেলে আপনি তো দাঁড়াইতেই পারবেন না। সো সব পরিস্থিতির জন্য নিজেকে স্টেবল করতে হয়। আমি জানি আমার এটা হবে না, ধরেন জানি, কিন্তু ভবিষ্যৎ তো আর জানি না, হইতেও পারে আজকে আমি যে সুন্দর আছি কয়দিন পরে নাও থাকতে পারি। আমার জামাইয়ের অন্য মেরে দেখে টুকরো টুক দিতে ইচ্ছা করতেই পারে, আমি এগুলাও পজিটিভলি নেই। তার যদি আমি তাকে এখনো বলি, যদি আমার কোনো কারণে তার আমার ভালো না লাগে বলবা, ফ্র্যাঙ্কলি বলবা, দুজনে মিলে সমাধান করব। সেও আমার মাঝে মাঝে প্রশ্ন করে, কি রে আমার বিয়ের পরে তো আমি অনার্স মাস্টার্স করি, সব করি বিয়ের পরে, তো ভার্সিটিতে গেলে বলতো আজকে কি কেউ টাঙ্কি টুঙ্কি মারছে নাকি তোর সাথে, আমার জিজ্ঞেস করতাম কে পাত্তা পায়, সবাই তো জানে তুমি আমার জামাই। সো ফ্রেন্ডশিপ থাকে। আমি আপনাকে বলছি এই যে তৃতীয় পক্ষের জন্য একটা সুন্দর সংসার ভেঙে যাওয়া, এটা অনেক এখন অনেকেই চেষ্টা করে, এখন বেশি বেশি হচ্ছে, আর এখন অনেকেই চেষ্টা করে। রাত্রেবেলা ফোনও ঘুমায় গেলে আমি চেক করি, দেখি অনেক পুকিরা আছে ওরে নক দেয়, অনেক পুকি আছে নক দেয়, কি হয়েছে ভাইয়া তন্নিয়াপুর সাথে তো কথা বলতে পারতেছি না, তন্নিয়াপু তো আমার মেন্টর, ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যাবে, তোর দরকার আমারে, আমার জামাইরে তোর দরকার কি ভাইয়া। মানে আর হচ্ছে আমার মমি সিংহা তন্নি যে পেজটা, এটার ইনবক্সটা আমি তারে দিয়ে রাখছি, কারণ আমার তো সংসার, ধরেন সকালে ঘুম থেকে উঠার পড়তে বাচ্চা স্কুল, তার মাঝখানে 4-5টা ভিডিও এডিটও করে ফেলি, আবার রান্নাটাও কমপ্লিট করি, পরে আবার দোকানে চলে আসি, আউটলেটে আসি, এই সময়টা আমি তো সময়ই পাই না রিপ্লাই করার, মডারেটর রাখি নাই মেইন পেজে। সো রিপ্লাই কে দেয়, আমার জামাই দেয়। এমনও আছে জানেন, কয়েকদিন আগে আমেরিকান এক বয়স্ক বুইরা বেটা ও আমারে দেখাইছে, ওই বেটা ওই যে তনিয়াপুর যেরকম এটার সাথে রিলেট করে সে কি করছে বিশ্বাস করবেন কিনা, আমি দেখাইতাম যদি ওই না থাকতো। মানে নক করছে, মানে আমেরিকান, সে সিটিজেনশিপ তার আমেরিকা, সে দেখছে আমি বিজনেস স্টার্ট করছি, সে আমার জামাই যে মেসেজ দেখে সে তো আর জানে না, সে লিখছে কি আমেরিকায় তোমাকে পার্মানেন্ট সেটেল করবো, তোমার 2 বাচ্চাকেও সেটেল করবো, তুমি তোমার হাজবেন্ডকে রেখে আমার কাছে চলে আসো। আপনার ভাইয়া তখন এই মেসেজ দেখে আমার দেখাইছে, বলে দেখো বুইরা কি কয় দেখো। পরে আমি দেখলাম মানে মানুষের মেন্টালিটি দেখেন, একটা মেয়ে যদি ভালো থাকতেও চায় আপনি থাকতে দিবেন না, এরকম অফার তো এখন প্রতিনিয়তই পাই, যে আপু আপনার বিয়ে করতে চাই, আপনার এটা করতে চাই, আপনি সুন্দর, আপনি এটা 2 বাচ্চার মা বোঝা যান, এরকম অনেক কিছুই বলে। তো এগুলো তো দেখে আমার জামাই, যে আজকে আপনাদেরকে বলি যারা রিপ্লাই দেন না, আর রিপ্লাই পান মনে করেন আমি দিচ্ছি একটাও না, আমার জামাই আপনাদেরকে এই বাসগুলা দেয়। আমি দেখি না আমার পেজ, শুধু প্রমোশনের কাজ ছাড়া অন্য কিছু আমার বলেই না যে এটা প্রমোশন আছে। আমি আপনার কাছ থেকে একটু মতামত চাচ্ছি, যে যারা তৃতীয় পক্ষ হয়ে অন্যের সংসার ভেঙে ফেলে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে,
তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? এদিকে আমার মন চায় চুত্রা পাতা দিয়ে ডলি। কি পাতা? চুত্রা পাতা। আমাদের ময়মনসিংহের এদিকে একটা পাতা আছে চুত্রা পাতা, এটা দিলে আপনার শরীর চুলকাইতে চুলকাইতে আপনি মরে যাবেন, মানে আপনি অসহ্য এসে মরে যাবেন। সো আমার এদের মন চায় উপরে চামড়া তুইলা চুত্রা পাতা দিয়ে ডলি। তোর সংসার তুই কর, আরেকজন ভালো আছে, তুই কেন অন্যের সংসারে জ্বালাবি? যে ভালো আছে তারে দেখগা, কত মেয়ে আছে অসহায়, জামাই পায় না, কত মেয়ে আছে কষ্টে ভুগতেছে, বিয়ে হচ্ছে না, উডারে ধর। যারা ভালো আছে, যেই হাজবেন্ড ওয়াইফ ভালো আছে, তুই তৃতীয় ব্যক্তি হয়ে কেন ঢুকে তার সংসারটা নষ্ট করস? আল্লাহ তোরে মাফ করতো না। উডি পরে আপু শান্তিতে থাকে না, তৃতীয় পক্ষ যেটা থাকে ওটা শান্তিতে থাকে না, দেখায় উপর উপরে শান্তি, আলটিমেটলি সমাজে এখন দেখা যায় যে পরকীয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি। এটা সম্পর্কে কিছু বলতে ডরাই, আমি নিজেই ডরাই, মানে ভয় লাগে, অনেক ভয় লাগে পরকীয়া। আমি খুবই, আমার কাছে খুবই খারাপ লাগে যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যাকে আপনি ভালোবেসে বিয়ে করতেছেন, বিয়ের পরে তাকে দায়িত্ব দিয়ে দিলেন, দায়িত্ব নেওয়ার পরে সে দায়িত্ব পালন করতেছে ঠিকই, আপনি আবার আরেকজনের দায়িত্ব নিতে চাচ্ছেন। ছেলেদের ক্ষেত্রে পরকীয়াটা হয় একমাত্র ছেলেদের ক্ষেত্রে, আবার অনেক মেয়ে আছে ছেলেটারে বলে কলিজা দিয়ে ভালোবাসছে, তার কাছেই তো আসেন। তো জানেনই তো সংসারে আসলে সংসারে কাজ করতে হবে, সবকিছু আপনাকে মেনটেন করতে হবে, তখন আপনি ক্র্যাক হইয়া এরে ভাল লাগে না, তখন অন্য বেটারে খুঁজেন, এটা হয়। তাহলে তো আপনার ভিতরে সমস্যা। ছেলে মেয়ে উভয়কে বলতেছি, যারা পরকীয়া করে এরা মানুষ না, তো এরা বজ্জাত, এরা জন্মগত বজ্জাত, উপরে মানুষের মতো দেখতে, এরা ভালো মানুষ না আপু। পরকীয়া আমি শুনতেই পারি না আপু, আমার খুব কষ্ট দেয় আমাকে যখন দেখি আমার হাজবেন্ডকে অন্য মেয়েরা নক দিচ্ছে। রাত্রেবেলা আমি ওর ফোন চেক করি প্রায় প্রতিদিনই, মানে যখনই সময় পাই আমি একটু চেক করি যে কাজের ব্যস্ততায় আমি আবার জামাই হারায় না ফেলি। আমি আবার ওর ফোন চেক করি, কারণ মেয়েরা অনেক খারাপ এখন, বিবাহিত ছেলেদের পিছনে ঘুরে বেশি, তারা এস্টাবলিশ থাকে, বিবাহিত ছেলেরা ম্যাক্সিমাম এস্টাবলিশ থাকে, তাদের হচ্ছে আর কি থাকে বুঝি না, কি দেখা যা আসে, নাহলে বয়স্ক হয়ে যায়। বিয়ের পরে বেটা মানুষের সৌন্দর্য থাকে, বেটিদেরও থাকে না, বেটাদেরও থাকে না। তোর এত দেশে এত সুন্দর সুন্দর ছেলে থাকতে তোদের বিয়েতে বেটানের কাছে আসা লাগে কেন? বিয়েতে বেটানের কাছে আসা লাগে কেন? আমি নিজে 2টা বাচ্চার মা, আপনার দেখাইলে আপনি বিশ্বাস করতেন। এখনো তারা এই ধরনের, আমি জানি এগুলা ফান করে বা বলে বল, তুই তো বলতেছিস, তোর মুখ দিয়ে তো কথাটা বেরোচ্ছে, এটা বলস কেমনে? বিবেকে বাঁধে না, রাগ হয়, খুব খারাপ লাগে। ওকে নক দেয়। এক মেয়ে দেখলাম মাঝখানে আপনাদের ভাইয়ার সাথে, উফ, মানে মাঝখানে একটা গল্প বলি, কষ্ট লাগে। কি হয়েছে, আমার মানিকগঞ্জ শ্বশুর বাড়ি, ও আমার পেজ থেকে আমাকে দেখছে, আমার এতই ভালোবাসে, ওদের ক্ষেতের শসা, লেবু, টমেটো, গাজর, ঝিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি সব নিয়ে আসছে বাজারে ব্যাগ ভরা। ছেলে একটা মেয়ে, হ্যাঁ, আমাকে এতই ভালোবাসে, এতই পছন্দ করে, আপনাদের ভাইয়াকে কল করে রেগুলার কথা বলে, কি কথা আমাকে নিয়ে কথা বলে, আচ্ছা, আমাকে পায় না তাই আপনার ভাইয়ার সাথে কথা বলে। ও মা, কয়েকদিন পরে দেখি কি সে আমার জামাইয়ের প্রপোজ করতেছে, শসা, লেবু, টমেটো সব আমার বাসায় দিয়ে গেছে। সে উল্টা কি হয়েছে, পরে খোঁজ নিলাম, মেয়েটার ও মানিকগঞ্জে, পরে খোঁজ নিয়ে দেখি মেয়ের জামাই প্রবাসে থাকে, হয়তো জামাইয়ের অভাবে সে খুব কষ্টে আছে। তো তোর বেডি আমার জামাইয়ের কাছে আসা লাগে, দিছি ওর ইচ্ছা মতো। কি করছে? একদম ফোন করে বাংলা ওয়াশ যাকে বলে, একদম বলছি। আর মানিকগঞ্জে তো আমরা একটু ওয়েল নোন, মানে চিনে সবাই, একদম বলছি বাসায় আইসা তোরে করে থয়ে যাবো একদম, তোরে খবর করে ফেলবো। তোর সাহস হয় কেমনে? তুই আমার ফ্যান হইতে তুই আমার জামাইয়ের গাড়ি উঠতে চাস, তোর সাহস কেমনে হয়? একটা ধরছিলাম প্রথম, তখন আমি আমার বড় বাচ্চাটা আমার পেটে, আব্দুল্লাহ আমার পেটে, আমি বাবার বাড়ি গেছিলাম তো। সো ওর মোবাইল, ও যখন আমাকে আনতে যায়, দেখতে যায়, ওর ফোনে দেখছিলাম ওই মেয়ে মেসেজ পাঠাইছে, আমি ওকে মাস্টার ডাকে, ওই মেয়ে ওরে মাস্টার ডাকে। আমি বলো ও কেন মাস্টার ডাকে? এই যে তখনই তো আবার ডাউট হয়েছে, ও পটাইতে চাইতেছিল আমার জামাইরা, আগেই ধরে ফেলছি। তো মানুষের মন তো বলা যায় না। ধরেন মেয়েরা যদি এরকম করতেই থাকে, একটা পুরুষ নিজেকে কতক্ষণ সামলাবে বলেন? আবার এরকম ছেলেও আছে যে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করতেই থাকে, তখন একটা মেয়ে কতক্ষণ সামলাবে? তার চেয়ে ভালো না, যে যেভাবে আছে ভালো থাক, তুই তোর অন্য ওয়ে খুঁজ। আল্লাহ তো কত সহজ পথ দিছে, দুনিয়ার হাজার হাজার মেয়ের অভাব নাই দুনিয়াতে, তুই আর এক মেয়ে খুঁজ। ছেলের অভাব নাই, তুই অবিবাহিত ছেলে খুঁজ। খুব যন্ত্রণা। এবং আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া এবং কানেকশন গুলা অনেক বেশি বেড়ে গেছে, কথা বলার জিনিসটা খুব, মানে আমরা খুব সহজেই একজনের সাথে কথা বলতে পারছি। এই জন্য এই যে পরকীয়া বা অন্য চিটিং, প্রতারণা, এই বিষয়গুলো বেড়ে যাচ্ছে। কেন? এখন আপনি হচ্ছে আপু, আপনি ধরেন আপনি বিয়ে করেন নাই, সামনে করবেন, এখন যতই সোশ্যাল মিডিয়া থাক, আপনার যদি বিবেক মনুষ্যত্ব থাকে, আপনি অ্যাজ এ হিউম্যান বিং, আপনার বিবেক আর মনুষ্যত্ব থাকতে আপনি কি এটা, মানে কেউ যদি আপনার সামনে এসে বলেও সমৃদ্ধি তোমার জামাই আছে, আমি তোমার তাও ভালোবাসি, আইসা পড়ো, আপনি যাবেন? বিবেক থাকলে আমার মনে হয় যে কটা যায়, কটা ক্র্যাক, সাইকো, এরা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। আমি তো কোনোদিন যাব না। 6 বছর, এই যে 3 বছর হয়ে যাচ্ছে ফেসবুকে আমি আছি,
খালি একটা কথা, কয়দিন পরে উন্না ফালাই দিবি, কয়দিন পরে তোর আসল রূপ দেখা যাবে, কয়দিন পরে ডিভোর্স হয়ে যাব। কই 3 বছরে তো হইল না। যদি একটা আছে নজর লাগে যদি হয়ে যায় সেটা এক জিনিস, সুস্থ যতদিন আছি, মস্তিষ্ক বিকৃত যদি না হয়, আমি তো আমার জামাই ছাড়বো না, আমি আমার সংসার ছাড়বো না, আমি তাকেই ভালো। তার মানে পরকীয়া যারা করে তারা মস্তিষ্ক বিকৃতি। হ্যাঁ, আমার কাছে মনে, আপু আপনি বুঝেন, বাচ্চা, আমি আমার আব্দুল আলী, আমার কলিজার টুকরা, বাচ্চা রেখে মা চলে যাইতেছি রে, মা এটা যদি আমার কাছে আনতেন ওরে আমি পিঠে, মানে কি বলবো আমি আপনাদেরকে, আমার সন্তান, আমার যদি স্বামীও চলে যায় আমি আমার সন্তান ফেলতে পারবো না, তারা সন্তান ফেলে দিয়ে তারা অন্য পুরুষের ঘ্রাণ নিতে চলে যায়। এটা কি মহিলার মধ্যে পড়ে? কখনোই না আপু, কখনোই না। আর এমন না যে তুই বিয়ের পরে তোর বয়স কমতেছে, তুইও তো বুড়ি হইতেছিস, যার কাছে যাইতেছিস কয়দিন ভাল লাগবে তোরে, ওই বেটারও বেশি দিন তোরে ভাল লাগবে না। কেন করিস তোরা এরকম? আমি এইসব মানুষ আপু দেখতেও পারি না, আমার পছন্দ না। এই ধরনের মেয়েরাও যারা এই যে বেটারদের ডিস্টার্ব করে, আমি এই মেয়েদেরকে, মানে আমার কি যে মন চায় আপু, আমি আপনার ভাষায়, আমি খুব লয়াল একটা মেয়ে, এক বেটারে ভালোবাসছি, মরার রাগ পর্যন্ত এই বেটারেই ভালোবাসতে চাই। তা কমেন্টস করে বেটা কালা, বেটা চুল নাই, আমার জামাইরে নিয়ে মনটাই চায় আপু, কি বলবো আমি। আর বেটা কালা আমার ভাল লাগে, বেটা বিশ্রী আমার ভাল লাগে, তোর সমস্যা? আমি ওরে নিয়ে ঘুরতেছি, আমি খাইতেছি, আমি পড়তেছি, আমার জামাইরে নিয়ে নেগেটিভ কমেন্টস করে, মনটা আপু আমি কন্ট্রোল করতে পারি না, আমার খুব কষ্ট লাগে। সবাইরে বল আমার জামাই নিয়ে কিছু বলতে পারবি না, ও আমার সবচেয়ে দুর্বল জায়গা, আমার সন্তান, আমার স্বামী, আমার সবচেয়ে দুর্বল করা হয় এমন বাজে মন্তব্যগুলো কি দেখেন? ধরেন হাজবেন্ড নিয়ে ছবি দিলে যারা হিংসা করে, কিছু মানুষ আছে মাথা চান্দিতে চুল নাই, এই কমেন্টস করবে, ওর চুল কম, মাথায় চুল কম। ওর কিন্তু অনেক ঘন চুল ছিল, 2013 সালে বাইক অ্যাক্সিডেন্ট করে হিপ জয়েন্ট ভাঙা, 56টা সেলাই, আর প্রচন্ড মেডিসিন খাইতে হয়। কয়দিন আগে হার্নিয়া অপারেশন করছি, তো বারবার ওকে মেডিসিন দেওয়ার কারণে ওর চুল পড়ে গেছে। আসলে চুল যে পড়ে গেছে এই জন্য এটা কেউ খুঁজে না, এখন চুল নাই, ওরা দেখতে বিশ্রী লাগে, ওইটা ঠিকই খারাপ কমেন্টস করে। কেন পড়ছে সেটা তো আর জানোস না। আর এই পা ভাঙার জন্য ওরা আমি বিয়ে করছি, ওরা আমার মনে হয়েছে যে এই ছেলেটার জীবনে এরকম কষ্ট, আর আমার পছন্দ করে। আম্মুরে যখন প্রথম বলি জনি ভাই আমার পছন্দ, জনি ভাই বলছিলাম যে আম্মু জনি ভাই আমার পছন্দ করে, জনি ভাই, আম্মু প্রথমে না করছে যে ওদের টাকা বেশি, তুই সুখ পাবি না এটা। আর দ্বিতীয় বলছে ছেলে তো পা ভাঙা, তাহলে তুই বিয়ে করলি, 56টা সেলাই আপু, এটা থেকে এটা আপনি দেখলে ভয় পাবেন। উনি হাঁটতে পারেন, তখন হাঁটতে পারে, একটু পাটা বাঁকা হয়, পুরাটা হচ্ছে 56টা সেলাই, সেলাইটা এইভাবে দেওয়া, সেলাইটা দেখলে মনে হয় কি ওই যে কিছু বিচ্ছু থাকে না, বিচ্ছুদের যে পা গুলা থাকে না, এরকম 56টা সেলাই, একটা দুইটা না। সো আম্মু যখন প্রথম বলে, আমি আম্মুর উপরে রাইগা বলি আজকে ভালো একটা সুস্থ ছেলে দেখে বিয়ে দিলেন, কালকে অ্যাক্সিডেন্ট, এটা মইরাই গেল, এটা তো তাও পা নাই, আর এটা যদি মইরাই যায় তখন আপনি মেয়ের জামাই কই পাবেন? আম্মু মনে হয় টাচ লাগছে যে না, আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন বলে ঠিক আছে, পরে আম্মু রাজি হয়। আর ওইটা আমার দুর্বল জায়গা, ওরে আমার এই জন্যই ভালো লাগে। যে আপনাকে কোনো বাজে মন্তব্য কি করে সোশ্যাল মিডিয়াতে? ওই মাঝে মাঝে জামাই নিয়ে ছবি দিলে করে, আর জামাইকে নেই, হ্যাঁ, আর করে মাঝে মাঝে করেই তো। ওই যে ধরেন ভিডিও তো বানাই সবাইকে নিয়ে আপু, এখন সংসার রিলেটেড কথা বলতে গেলে ধরেন যে একটা ভিডিও দিয়ে তো আর সারা জীবন পাস করতে পারবো না, তো কিছু ভিডিও থাকে মেয়েদের পক্ষে আসে, কিছু ভিডিও ছেলেদের পক্ষে আসে। যখন মেয়েদেরটা বানাই ছেলেরা গালিগালাজ করে, যখন ছেলেদেরটা বানাই মেয়েরা গালিগালাজ করে ইচ্ছা মতো। পরে আবার যখন দুইটা মিলায় বানাই তখন সবাই ওইটাতে লাভ রেট দিয়ে বইরে ফেলে, একদম ভালোর, আমি একদম এর চেয়ে ভালো মেয়েই হয় না। এরকম যার বয়সে যদি বলা হয় যে নিজের যোগ্যতায় কি কি করেছেন? প্রথমে নিজের যোগ্যতা বলবো না, আল্লাহর ইচ্ছা, দুইটা সন্তান জন্ম দিয়েছি। প্রথমত আপনার বয়স কি আসলেই কম? মানে আপনার আসলে বয়স বোঝা যায় না, না বয়স কম বলতে কম কই আপু, 28 বছর বয়স তো আর কম না। 1998 সালে আমার জন্ম, আমার এসএসসি 2013, এইচএসসি 2015, আর অনার্সের সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার 15-16। বয়স কিন্তু খুব একটা, যদিও বয়সটা জিজ্ঞেস করা ঠিক না, তারপর না আমি বয়স লুকাই না, মেয়েদের কাতারে পড়ি না, আমি একটু উল্টা। মেয়েরা বয়স লুকায়, মেয়েরা কাজ করতে চায় না, মেয়েরা যা না তার চেয়ে বেশি দেখাইতে চায়, আমি পুরো উল্টা। আমি কি পারতাম না আজকে একদম এই পার্লার থেকে একদম ধুমধারাকা একটা সাজ দিয়ে আসতে, যে যাচ্ছি এফএম এ কথা বলবো, এটা সবাই দেখবে। দেখেন আমি আপনি আমাকে যখন আমি আপনাকে টেক্সট দিই, আমি কিন্তু রান্না যে করছি ভিডিওটা আপনাকে পাঠাই, হলুদ হয়েছিল আমার নেল গুলা মাছ মাখানোর পরে, আমি খালি নেল পালিশটা ইউজ করছি, যে নেল পালিশটা দিলে কেউ ধরতে পারবে না আমি রান্না করছি, আমি যদি না বলি। আর রান্না যে করে আসছি শ্বশুর শাশুড়ি খুশি হয়েছে যে কত ব্যস্ততা আমার বউয়ের, ছেলের বউয়ের, কিন্তু আমাদেরটা ঠিকই তার মাথায় থাকে। তাহলে আমি একসাথে দুইটা জিনিস ক্যারি করতে পারতেছি, তাদের ভালোবাসাটাও পাচ্ছি, আমার কাজটাও হচ্ছে, কেউ জানতেও পারতেছে না, কিন্তু আমি সুখের একটা সংসারও মানে পরিচালনা করতে পারতেছি। কাজ করলে তাহলে সংসার সুখের হয়? অবশ্যই, সেটার একটা সিস্টেম আছে, আপনার চাহিদা কমায় দিতে হবে। আপনি কিছু দিচ্ছেন শ্বশুর বাড়িতে, তারা তো আমাকে দিচ্ছে না, এটা ভাবা যাবে না। উপর থেকে
উপরওয়ালা দিবে, সবসময় এটা ভাববেন। আর যদি প্রত্যাশা করেন যে আমি দিচ্ছি আমারে দেয় না, হ্যাঁ শাশুড়ি তো ভালো না, খালি বেটির লেগে আমি করি, আমার লাগে তো করে না, তাইলেই ঝগড়া হবে। করে যান না, কে দিবে? উপরওয়ালা। এই যে আমি এখন যেই পরিস্থিতি বা যেই স্টেজটাতে আছি, আমার ফ্রেন্ডদের মাত্র বিয়ে হচ্ছে, এরকম অনেক ফ্রেন্ড আছে আমার মাত্র বিয়ে করতেছে, অনার্স মাস্টার্স মাত্র কমপ্লিট করলো। আমি কিন্তু বিয়ের শাদী করে বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চাও বড়। আমার আব্দুল্লাহ কিন্তু আমার ফ্রেন্ডের মতো হয়ে গেছে, আল্লাহ করতেছে ভালো পরিস্থিতি দিয়ে আমি আমার লাইফটা আগাচ্ছি। এই সব কিছুই যায় ধৈর্য আর হচ্ছে আল্লাহর কাছে বিচার দিবেন সব সময়। আমি সবসময় আল্লাহর কাছে বিচার দিই, যে আমাকে যত বড় কষ্ট দিক আমি বলি আল্লাহ বিচার করুক, কারণ আমি তো বললে কি বলবো, দুইটা গালি দিব, থাপ্পড় দিব। আল্লাহ যে বিচারটা করে আমি যে কি মজা পাই, আমি অনেক বিচার আল্লাহ দেখাই দিছে আমাকে, জানেন না, অনেক বিচার। হয়তো অন স্ক্রিনে আমি বলতে পারবো না, অনেক কিছু কিছু আছে যে এই যে এক্সের কথাই তো বললাম, সে যত টানা সংসারে হ্যাপি, আমি তার চেয়ে অনেক গুণে হ্যাপি। আছে তার সংসার আছে বা নাই জানি না, মানে কিন্তু এটা জানি যে তার চেয়ে আমি অনেক হ্যাপি। আপনার কোনো এক্স ছিল না? হ্যাঁ ছিল, বললাম না ওই যে ক্লাস 9 এ ছোট আমি, আমার তখন 13 বছর, ওর তখন 28 বছর। মানে আপনার বড় ভাই বা যে জামাই, সে আসার সময় কোনো এক্স ছিল না? না, এই সময় ফার্স্ট ইয়ার আসি তো একটা ছেলে পছন্দ করতো, ওইটার সরাই দিছে আইসা ধাক্কা দেয়া। মানে ক্যাম্পাসে আসার পরে ও এরকম একটা ভাব করছে যে তোদের প্রেমই হয় নাই, ও টান দিয়ে নিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ওটার সাথে ভালোভাবে প্রেম হওয়ার আগেই সে আমাকে সরাই নিয়ে আসছে। চমৎকার। এখন কি কি বিজনেস আছে আপনার? আপাতত আপু বিজনেস তো আপনারা জানেন, যেটা তন্নি লাইফস্টাইল, আমার ড্রেসের বিজনেস। এই যে আমার এই পাকিস্তানি এই ড্রেসটাও কিন্তু তন্নি লাইফস্টাইলেরই, গত ঈদে নিয়েছিলাম। স্ক্রিনশট নিয়ে 3-4 বার পরছি, এটা আজকেও পরে আসছি। আমি একটা জামা বারবার রিপিট করি, আমার এত জামা কাপড় নাই। আরেকটা হচ্ছে বিজনেস করছি, যেটা হাজবেন্ডেরই বিজনেস ছিল বলতে পারেন, গাড়ির বিজনেস। আর সেটা হচ্ছে আমি পুরান গাড়িও কিনি আর রিকন্ডিশনও নেই, সো সব ধরনের গাড়ি আর কি আমার স্টকে আছে। আচ্ছা, ক্লায়েন্ট যেরকম চায় আমরা সেই ধরনের গাড়ি তাকে প্রোভাইড করি। এই কিছুদিন আগে মিরপুরে গিয়ে একটা এক্সিও নিজেই গিয়ে নিয়ে আসছি। ট্রেড লাইসেন্সও আমার নামে করলাম, তন্নি কার হাব। আর তন্নি লাইফস্টাইলটা শুরু করছি ওই যে আব্বু বিজনেসে ভালো করতে পারে নাই, তন্নি বস্ত্রালয় নাম দিছিল, তো আমার নামের জন্য আমার আব্বু লস খাইছে। কত সালে সেটা? 2002। আচ্ছা, আমার জন্মের 4 বছরের মধ্যে, আমি 98 হওয়ার পরে আব্বু প্ল্যান করে তন্নির নামে বস্ত্রালয় দিব। আব্বু ব্যাংকার ছিলেন, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিলেন। আব্বু পেনশনে আসে স্বেচ্ছায়, সে বিজনেস করবে, কিন্তু সে বিজনেসটা আলটিমেটলি করতে পারে নাই। তখন আমাদের ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতে হয় আর কি, আমার 2টা ভাই, আমি একটা বোন। কারণ ব্যাংকের জব ছেড়ে, ম্যানেজার ছিল সেখান থেকে ছেড়ে, একটা ভালো পরিবেশ ছিল সেখান থেকে ছেড়ে বিজনেসের লস এরকম লস যে আমাদের পরে মানুষের কাছ থেকে ঋণ করে চলতে হতো। আমার আব্বুর যে বিজনেস পেনশনের যে টাকা 10 লাখ, মানে তখন তো পেনশন এত টাকা পায় না, 2002 কত টাকা জানি। সো একটা বাসা করে আমার আম্মু, আমাদের নান্দালে একটা বাসা করে, আর হচ্ছে কিছু টুকটাক জিনিস করে, আর আব্বু পুরো টাকাটাই বিজনেসে খরচ করে। এখন আমরা মানুষের কাছে বাকি পাই, ওই যে এলাকায় যেটা হয় বাকি নিয়ে যায় বেশি। আর আব্বু কথা বলতে পারে না, আমি যেমন ফ্রাঙ্ক, আমি যেমন বোল্ড, আমার আব্বুর ঠিক উল্টা, একদম শান্তশিষ্ট। আব্বুর দ্বারা সম্ভব হয় নাই। সো ওই জেটটা ভেতরে ছিল, আব্বুকে তখন অনেকে কষ্ট দিত, বলতো দুলাল ভাইয়ের মেয়ে কেমনে বিয়া দিব, কালা বুচা, যে আমার নাকটা বুচা, এগুলো নিয়ে আমার পাড়া প্রতিবেশীরা, তাদের মেয়েরা সুন্দর ছিল, গায়ের রং ফর্সা ছিল, খুব কথা শোনাইতো। আমি ভিতরে রাখতাম, কাউকে বলতাম না, আম্মু কানতো, আমি দেখতাম। সো ওই জেটটা কাজ করে, পরে আল্লাহ আমাকে এটা সুযোগ দেয় আর কি, যে 2024-এ এসে। এখন পরিস্থিতি কেমন? পরবর্তীতে আপু 2005 না 6 সালে আবার আব্বু মহাখালীতেই চলে আসে, ডিডিসি, ডেভেলপমেন্ট ডিজাইন কনস্ট্রাকশন ফার্ম, আব্বুর মামারি ফার্ম, ওটাতে জয়েন করে। তখন থেকে আবার আস্তে আস্তে রিকভারি হয়ে যায়। ভালো, 2005 থেকে ভালো হয়ে যায়। দুলাল ভাইকে বলে না যে মেয়েকে তো কোথায়, এখন আব্বুকে বলে যে দুলাল ভাই আপনার মেয়ে তো আমাদের গর্ব, দুলাল ভাই, আব্বুর নামে আমদাদুল হক দুলাল। যখন আব্বু টাকা নাই বা আমাদের এরকম ক্রাইসিস যাচ্ছে, তখন বলতো দুলাল্লার শরীরে কেডা বিয়া করবো, কাল্লা নাকটা বুসা। শুনতাম, আমাদের গ্রামের মানুষ না এইভাবে কথা বলে, বুঝছেন, খুব হার্ড করে কথা বলে। তারপরে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের পরিস্থিতি তখন ভালো, আমি বুঝতাম যে আমার কষ্ট লাগতো যে আব্বু কেন ব্যাংকের জব ছাড়লো, কি দরকার ছিল আব্বুর বন্ধুদের কথায় এসে এটা। হ্যাঁ, তো পরিস্থিতি খারাপ, কিছু তো করার নাই। এখন কি বলে মানুষ? এখন দুলাল ভাই যে আমার বিয়েতে আব্বুর অফিসের সব টিমও চলে আসে, আর এলাকার মানুষ এখন আমার ফোন দেয়, একটা পেজ খুলছি, ভিডিও কেমনে বানাইবো, হেল্প করো, এইভাবে ফোন করে এখন সবাই বলে যে হচ্ছে আগাই যায়। আঙ্কেলকে সালাম টালাম দেয় না? হ্যাঁ, এখন তো সালাম কি, আব্বুর অফিসে গেলে আপনার মেয়ে তো এটা করছে, আপনার মেয়ে তো ওইটা করছে, আপনার মেয়ে তো এই, বাবারে আমার ওপেনিং এর দিন তারা চলে আসছে।
আমি মনে করি আপু সাকসেসের তো কোনো শেষ নাই, শেষে টাকা আসলে কতটা গুরুত্বপূর্ণ অনেক। ওরে বাবা, যখন আমার আব্বুর এই পরিস্থিতি তখন করতে দুলাল্লা হ্যাঁ জিরে কেডা বিয়া করবো। আর যখন আমাদের পরিস্থিতি ঘুরতে থাকলো সবকিছু ভালো হলো, দুলাল ভাই আসসালামু আলাইকুম কিরম আসুন। সো দুইটা মানুষের ফেস, একই মানুষ ফেস দুইটা আমি দেখছি। অনেকে এখানে কমেন্টস করবেন যে তুই বেশি বুঝোস, তুই ভাই যে সমস্যায় পড়ে সেই বুঝে। যখন আমার আব্বুর এই কষ্টটা দিছিল তখন তো ছোট, এত বুঝি না। আমি কইতাম আমি জীবনে পুলিশ হমু, যেটি আমার আব্বুরে কষ্ট দেওয়ার কথা সব দিয়ে জেলে পড়মু। মানে তখন যেটুকু বুঝি আর কি, ভাবতাম পুলিশ মানেই এদের যারা কষ্ট দেয় কথা বলে এদের জেলে নেওয়া যাবে। বাট এখন তো বুঝি আসলে পুলিশ টুলিশ হওয়ার দরকার নাই, তোমাকে অবস্থান পরিবর্তন করতে হবে। সেটা কি শুধু টাকা কামাইতে হবে? টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? ভালোবাসা না, সম্মান কেনা যায়। আপনি দেখবেন আপনি নিজেই যার টাকা আছে দেখবেন তার, এই যে আমার এখন এই গালিচাটায় বসাইছেন, এনে যদি এমপি মন্ত্রী আসতো এটার মধ্যে কিন্তু আরো সুন্দর করে সাজাইতেন। আমি এই ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনার। তো জীবনের প্রতিটা পরতে আমি ফিল করছি টাকার মতো ইম্পর্টেন্ট জিনিস আর কিচ্ছু নাই আপু। সমৃদ্ধি আপু, আপনিও জীবনে অনেক সময় এটা টের পাবেন, হয়তো এখনো পান নাই, আরেকটা স্টেপে গিয়ে পাবেন, অথবা আরেকটা স্টেপে গিয়ে পাবেন। আমি পাইছি, ছোট বয়সে অনেকে পায় না, অনেক কষ্ট শিখে ওখান থেকে আমি শিখছি। আমার বাপ ছোটবেলায় এই মুহূর্তে যদি বলি যে ইন্সপায়ারিং এর জন্য মানুষকে, যে আপনার নিজের ইনকাম করা, গাড়ি কিনতে পেরেছেন, বাড়ি কিনেছেন? না, আমি বলি আপনাদেরকে কিনবো, চেষ্টা চালাচ্ছি। সেটাও কিরকম, অনেক খাটতে হয়। যে দেখেন পিম্পল আগে আমার ছিল না, ফ্রেশ একটা স্কিন ছিল। আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। বাড়িতে থাকতাম 2 বছর, বিয়ের পরে টানা বাড়িতে ছিলাম মানিকগঞ্জ। ওই 2 বছর আমি মানসিক ভাবে ডিটারমাইন ছিলাম, এই 2 বছর শ্বশুর শাশুড়িকে পটাইতে হবে। আমার কিন্তু প্ল্যান করা সবকিছু, বললে অনেকে বিশ্বাস করে না। কারণ শুরু থেকে যদি আপনি তাফালিং করেন সংসারে, আমি তো বিসিএস ক্যাডার হবো, আমি তো এই করবো ওই করবো, কোনো শ্বশুর বাড়ি আপনার অ্যালাউ করবে না। তারা চায় ডোমিনেট করতে। প্রথম 2 বছর আমি ইচ্ছা করে ডোমিনেট হয়েছি। সেটা কিরকম, আমি কোনো কাজে যাব না, সব ঘরের যা যা, কারণ আমি জানি তখন আমার বয়স 21 বছর। আমার তখন বিয়ে করছি 22, আমি প্রথম বাচ্চার মা হই। 23-24 ধরে রাখছি শ্বশুর শাশুড়ি পটাবো। ঠিকই আমি 23-24 একদম মানিকগঞ্জ থেকে নড়ি নেই। 2 বছর টানা শ্বশুর শাশুড়ি যেমনে বলছে, যেইভাবে বলছে, ঘরে রান্না বান্না যেইভাবে তাদের মন মতো, তারা যেভাবে বলছে সেই। 2 বছর পরে দেখি তারাই উল্টা আমার উপর ডিপেন্ডেন্ট। আমার শাশুড়ি, তাকে আমি আদর করে, মানে মা আপনার কষ্ট করতে হবে না, আমি করতেছি। শাশুড়িরা কি চায়, শুরুতে যাই যদি এই সংসার তো আমার, মা আপনি ঘুরে রাখছেন, আমার না, এই রান্নাঘর মা আপনি সরেন তো, রান্নাঘর আমার, তোমার মা আমার রানতে দেন। আর জামাইয়ের কানে পিঞ্চ মারে অনেকেই, যেটা আমি কখনো করি নাই। এই জন্য জামাইয়ের কাছেও ভালো আমি নিজের ভিতরে রাখতাম। যাইয়া তাদের কেমন পটানি দিছি 2 বছর, ধোঁয়ায় কাজ করছি, উঠান টুঠান ঝাইরা। তারাও বুঝে গেছে এই মেয়ে না, এ আমাদের সাথে তাফালিং করবে না, ভদ্রই। 2 বছরে তাদেরকে বুঝাইছি। এখন আমি কত কাজ করি, কই তারা তো আমার না করে না। তারা ওরা সামনে আগায় দেয়, বলে যাও। তারা জানে তন্নি ঘরেরটা সাইরা তন্নি বাইরে যাবে। তাদের এই ধারণাটা আমি গ্রো করায় ফেলছি। আর যদি শুরুতে যাই আমি কাজ পারি কিন্তু ঝগড়াঝাটি লাগায় রাখতাম, তাহলে কি লাভ হইতো? আমি এইভাবে চিন্তা করে। যদি বলা হয় আপনার মোট সম্পদের পরিমাণ নিজের, ও আমার সম্পদের পরিমাণ না আপু, উপার্জিত বলতে এখন অ্যাকাউন্টে কত মনে হয় 4-5 লাখ টাকা আছে আমার একটা অ্যাকাউন্টে। কারণ বসুন্ধরা যে আউটলেট দিছে এখানে অনেক টাকা লাগছে, অনেক টাকা লাগছে। এখন অ্যাসেট যদি ওইগুলা ধরেন, দোকানে তো প্রোডাক্টই আছে 40-45 লাখ টাকার। ধরেন শাড়ি জামা কাপড় যা আছে সব 40-45 লাখ টাকার ইন্টেরিয়র করছি। আর ফ্ল্যাট কিনছেন? না, ফ্ল্যাট কিনি নাই, ফ্ল্যাট কিনি না, আমি একটা জমি নিছি। আচ্ছা, একটা জমি নিছি হাজারিবাগে, যে বাসায় ভাড়া থাকি, ধানমন্ডি 27। বাসার ভাড়া আসে আপু 40,000 টাকা, সার্ভিস চার্জ আসে 8,000 টাকা, বিদ্যুৎ বিল আসে 10,000 টাকা, আর আনুষঙ্গিক খরচ মিলে নিজে দেই যে আনুষঙ্গিক খরচ মিলে আমার অনেক টাকা খরচ। তখন ভাবলাম, মাস্টারের সাথে প্ল্যান করলাম, আমরা যদি একটা জমি নিয়ে নেই, এই 40,000 টাকাটা যদি আমরা ওইখানে মান্থলি দিই, দিন শেষে আমাদের একটা ফ্ল্যাট হয়ে আসবে। সেই জন্য ওখানে একটা জমি কিনি। এই জমিটা আমি আবার 18 জনকে শেয়ারের জন্য মানে ভিডিও বানাই যে আপু আপনারা কেউ চান কিনা আমার সাথে, কারণ আমি আসলে আপু আমার এত টাকা নেই আচ্ছা যে আমি একদম এখনই ফ্ল্যাট করে ফেলবো। হ্যাঁ, বাট ডে বাই ডে আমার প্ল্যান আছে একটার পর একটা। আমি গাড়ি কিনতে হয় না আপু, গাড়ি আমার জামাইয়ের গাড়িটা বিক্রি করে, এলিয়ন ছিল, গাড়ি বিক্রি করে আমার বিজনেসে দিয়ে দিছি টাকাটা। আর এখন হয় কি, নিজে গাড়ি কিনেই তো মানুষকে দেই, তো গাড়িটা আমার চালাইতে হয়। এমন হয় এখন প্রতিদিন নতুন নতুন গাড়ি নিয়ে ঘুরি, কারণ আমার বিজনেসই যেহেতু গাড়ির বিজনেস, আমার কাছে তো স্টকও অনেক গাড়ি। অনেকে আছে আমাকে ফোন করে, তো নিয়ে আমার গাড়িটা বিক্রি করে দেন। আচ্ছা, আবার এমন আছে যে আমি যেমন মিরপুরে গিয়ে আমি একটা 15 লাখ দিয়ে আমি একটা গাড়ি নিজে কিনে নিয়ে আসছি। আবার আরেকটা হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ আসলো,
পোর্টে আসলো, মামার যেহেতু শোরুম আছে। তার মানে প্রতিদিন একটা নতুন নতুন করে আপনার গাড়ি হচ্ছে পাওয়া যায়, মানে আমি যদি চাই, আমার তো গাড়ি আপু বমি আসে, আমি গাড়িতে উঠতে পারি না। বমি আসে মানে? আমার এখনো গাড়ির স্মেল, আমি এখনো আমার জামা আমার এটা নিয়ে সবসময় পচায়। এই যে এখানে আসবো আমি বলছি মাস্টার বাইকে যাই, ও না, বাইক অ্যাক্সিডেন্ট করছে 13 সালের পর থেকে আর বাইক কোনোদিন কিনে নাই, এবার আমার যন্ত্রণায় বাইক কিনে দিছি। গাড়ি আমার পছন্দ। মেয়েদের রূপবতী না গুণবতী নাকি ভাগ্যবতী, কোনটা হওয়া উচিত? ভাগ্যবতী তো অবশ্যই প্রথম, ভাগ্যের পরে গুণ, তারপরে রূপ। দেখেন আমার রূপ, সবাই বলছে আমার ভালো জায়গায় বিয়ে হবে না, আমার নাক বুচা, কিন্তু আমি দেখলাম যারা বলতো তাদের চেয়ে আমি অনেক ভালো জায়গায় আছি, ভাগ্য। আর পরবর্তী যেটাই যে এখন আমার সারাউন্ডিংস এত ভালো কেন, আমার গুণ সেটা কি, সবাইকে ভালোবাসা, সবার মন জোগায় চলা। আর রূপবতী তাহলে বাদ দিলে এটা আমার সাথে যায় না, কারণ আমি রূপবতী না, সো আমি ওই দুইটাকেই প্রথম দিকে রাখবো। আচ্ছা, আপনি তো ব্র্যান্ড প্রমোশন করেন না, আমি শুনেছি ব্র্যান্ড প্রমোটারদের বাসায় গরু, ছাগল, হাঁস, মুরগি, লাউ, কদু সবকিছু পিআর চলে আসে। তো আপনি ব্র্যান্ড প্রমোশন কেন করছেন না? আপনি তো ভালো একটা ফেস আছে, উদ্যোক্তার পাশাপাশি তো ব্র্যান্ড প্রমোশনও করতে পারেন। না, ব্র্যান্ড প্রমোশন যে একবারে করি না তা না, কয়দিন আগে যে আমি বড় বড় কোম্পানিদের সাথে, কিছু কোম্পানি আছে যাদের সাথে কাজ করি, আর লাউ, কদু, শসা, টমেটো এগুলো যেগুলো বললেন, এগুলো আপু আসলে মানে আমাকে কেউ অফার করে নাই, করলে যখন বাজার না থাকে বাসায় আমি ঠিকই ওটা অ্যাকসেপ্ট করতাম। হয় না অনেক সময় বাজার নাই, এখনই লাগবে, যদি ওই টাইমে কেউ আমাকে কল করতো যে ব্র্যান্ড প্রমোটার হিসেবে। পেজে পোস্ট দেন না কেন? অনেকের কেক লাগলে কিন্তু পেজে পোস্ট দেয় যে ও আচ্ছা পিআর দরকার। জানতাম না, এইভাবে দিলে কি পাঠায় বাসায়? আর এখন থেকে আমিও দিব, আমি সমৃদ্ধি আপুর কাছ থেকে শিখলাম আজকে। ঠিক আছে, তাহলে আমি এই পথে হাঁটবো। আচ্ছা, উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটারদের মাঝে আমরা দেখি ডিজিটাল যুদ্ধ হয়, মারামারি হয়, ঝগড়া হয়, কাজ্জা হয়। আপনি কারোর সাথে কাজ্জা করেন না কেন? কাজ আমি বললাম না, আমি ঠান্ডা থাকি, কেউ এসে আমার চুল ধরলে আমি তারে ছাড়ি না, কেউ ধরুক, দেখেন আমি তারে কি করি, একদম লবণ লাগাই দিব। এই যে ব্র্যান্ড প্রমোটার উদ্যোক্তাদের মধ্যে যে ঝগড়া টগড়া হয়, এগুলো করলে কি আসলে ভাইরাল হওয়া যায় বা সেল বেশি হয়? হয় না, পাবলিকও তো বুঝে না, ওইটাই শেয়ার দিতে থাকে, তার পেজে না কাট করে আপলোড করে, আরেকজন আপলোড করে, আরেকজন করে, কি হয় যারা ঝগড়া করছে তারা জানেই না তারা ভাইরাল হবে, আলটিমেটলি ভাইরাল কে করে দেয়? জনগণ। সো তখন তারাও মজা পাওয়া যায় যে ঝগড়া করলেই যখন ভাইরাল হওয়া যায়, লস উলাসুলি করি, মনের থেকে হোক বা মন থেকে না হোক, তারা মানে প্ল্যান হোক উইদাউট প্ল্যান হোক করে ফেলে, জানি ঝগড়া করলেই ভাইরাল হবে। আপনার কাছে বিষয়গুলো কেমন লাগে? আপনার ইচ্ছা করে না? আমার কাছে খুব থার্ড ক্লাস লাগে, ফকিন্নির মতো লাগে। আরে ভাই, তাহলে আমি সোশ্যাল মিডিয়া আসছি মানুষকে শিখাইতে না, আপু। মানুষ যে বলে তাহলে তো ওইটাই, মানুষ বলে এই যারা এই যে ব্র্যান্ড প্রমোট করে, যারা এই যে ইনফ্লুয়েন্সার, ওয়াক থ্রু, তাহলে তো আমি ওইটা প্রমাণ করেই দিলাম আমি ওয়াক থ্রু। আমাকে কি করতে হবে? তাদের কথাগুলোকে মিথ্যা প্রমাণ করতে হবে। সেটার জন্য কি করতে হবে? যেটা গুড, সমাজে কিছু ভালো মেসেজ দিতে হবে। এখন আমি দেখতেছি আমার ভিউ ভালো হচ্ছে জন্য আমি এগুলোই করে যাব, তাহলে যে যারা আমাদেরকে খারাপ বলে আসলেই তো আমরা খারাপ, তাহলে সো আমি এইসব একটু এড়ায় চলি, একমাত্র কারণ। আপনি সোশ্যাল মিডিয়ার কোন কন্টেন্ট ক্রিয়েটর বা ব্র্যান্ড প্রমোটার বা উদ্যোক্তার সাথে ঝগড়া করতে চান? আমি ঝগড়া করতে চাই না, তারা ঝগড়া করলে কারোর চুলের অবস্থা রাখবো না, আমি চাই না, তারা করলে আমি ছাড়বো না, এখনো কেউ করে না, করলে আমি ছাড়বো না। আচ্ছা আচ্ছা, হয়তো তাদের মতো আমি বড় হই নাই, সেই জন্য তারা অনেক বড় বড়, এক একজন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, যখন আমি বড় হব তারা হয়তো আমাকে চুলকানি দিবে, আমিও চুলকানি দিব। আমি আবার এত ভালো না, দিলে দিই না, দিলে দিই না। আচ্ছা, শুনেছি ব্র্যান্ড প্রমোটার বা উদ্যোক্তাদের স্বামীরা নাকি একটু নিরীহ প্রকৃতির হয়। নিরীহ মানে তারা ম্যানেজার হিসেবে থাকে বা সবকিছু ম্যানেজ করে? হ্যাঁ, আমিও দেখছি, আমার কি যে খেত লাগে, আমিও দেখি অনেকের জামাই পিছনে মুরগির মতো দাঁড়ায় থাকে, তারপরে হচ্ছে বলে এটা ওইটা। আমার জামাই, আপনি আমার সব পেজে আমার আইডিতে ঢুকবেন, আমার প্রত্যেক তন্নি লাইফস্টাইল তো 1 বছর হয়ে যাচ্ছে, দেখবেন কোনো ভিডিওতে আমার জামাই একটাতে ছিল, আবেগের চোটে আমার জামাইরে আমি টান দিয়ে আসে তো আসবে না, টান দিয়ে নিয়ে আসছি যে মাস্টার একটু খালি তোমার সবাই দেখতে চাই। একটা ভিডিও, ওই দিন একটা বিয়ে খাইতে গেছিলাম, তাছাড়া আমার জামাইরে আনতে গেলে বেটারে আনতেই পারি না। আমার কাছে লাগে আরে ভাই বিজনেস করতে আসছি আমরা, জামাই রেখেন পিছনে সামনে, আমিও সুস্থ বা আরেকজন করবে, মানে সবাই কেন জানি জামাইকেই টানে, কেন রে ভাই আমারে টান, আমি ইনফ্লুয়েন্সার, আমি কথা বলবো। এই জন্যই তো যে আমার জামাইরে নিয়ে যখন কেউ খারাপ কথা বলে, ওরা সুযোগ দিচ্ছে জন্যই তো অন্যরা অন্য জামাইকে নিয়ে অন্য কথা বলতে পারছে। আমি আমার জামাইকে সোশ্যাল মিডিয়াতে আনবই না, আনিই না, একদমই আনি না। অনেকে আছে জানেই না আমার যে জামাই আছে, মনে করে আমি অবিবাহিত। এই যন্ত্রণায় পরে বলছি আমার 2টা বাচ্চা আছে, আমার জামাই আছে। জানেন, প্রথম দিকে একদম খালি বিয়ের প্রস্তাব, তখন আরো ফ্রক টক পরতাম, এখন ফ্রক পরা বাদ দিছি।
যখন প্রথম বিয়ের পরে যখন প্রথম পেজ খুলি, মনে করতাম আমার জামাই নাই, এর বিয়ে করব এই সেই। পরে গিয়ে আমি আমার যে বাচ্চা আছে তখন তো কেউ বিশ্বাস করে, তখন আব্দুল্লাহ ছিল, আলী হয় নাই, আলী তো হয়েছে পরে। আচ্ছা, আপনি দেখতে কোন নায়িকার মতো কেউ বলে এরকম ভক্তরা? না 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 না, আমার এইটা বলে না, কিন্তু আমি ছোটবেলা থেকে শুনছি আমি দেখতে অনেক বিশ্রী, আমার নাক বুচা, আমার এইটা বলে সবাই। কে বলছে আপনি দেখতে অনেক সুন্দর? না, এটা তো আমার ডাইকা আনছেন, এখন সম্মান দিয়ে বলতেছেন, আমার কেউ এটা আজ পর্যন্ত বলেন। আচ্ছা, সবাই বলে নায়িকারা বা ব্যান্ড প্রমোটার অ্যাস্থেটিক সার্জারি করে, তারপর আমি নাই। আপনি হয়তো একটা কথা জানেন না, আমার চোখে কিন্তু বিশাল বড় একটা রোগ। এমন হইতে পারে আগামী 10 বছর বা 15 বছর পরে আমি আপনাদের মানে চোখেই দেখবো না। কেন? আমার এমন একটা রোগ, টক্সোপ্লাজমাসিস, এটা হয় রেটিনাতে। টক্সোপ্লাজমাসিস রেটিনাল করোইডিটিস। তো বেড়াল থেকে অথবা গরুর মাংস থেকে এটা হয়েছে, ডক্টর আমাকে বলছিল প্রথম বাংলাদেশে যখন। আচ্ছা, আমি ডক্টর দেখাই, 3-4টা ডক্টর দেখাই, পরে তো থাইল্যান্ডে যাই। থাইল্যান্ডে গিয়ে ওইটার আমি দেখলাম যে এটার কোনো মানে কিউরেবল কোনো মেডিসিন বা কোনো চিকিৎসা নাই এটার। সেই টক্সোপ্লাজমাসিসটা এরকম, আমাদের ঘা হয় না যেরকম, চোখে আমার ঘা, আমার চোখ ভরা, একদম ঘা দিয়ে ভরা এই চোখ। এমনি বাইরে থেকে কিন্তু কেউ টের পাবেন না, বাট আমার চোখ ভরা ঘা, যে কোনো সময় আমি অন্ধ হয়ে যেতে পারি। আমি কিন্তু এই চোখে আপনাকেও ক্লিয়ার না, আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, অনেক ডার্ক, এটা ব্রাইট। সো আমার যে রোগ আমার ভেতরে, অনেক বড় রোগ, এটা 1 কোটিতে একজনের হয়। সো এই রোগটাও কিন্তু আমি ক্যারি করতেছি, আমার ভেতরে রোগটা আছে। সো এটা যে কোনো সময়, হ্যাঁ, এটা কেউ জানে না। না, আমি একটা ভিডিও দিয়ে সচেতন করছিলাম আর কি মানুষকে, পরে দেখলাম যে ওরা বিড়াল ফালাই দিতেছে বাসা থেকে, অনেকে ভাবতেছে শুধু বিড়াল থেকেই হয়। ওটা এতই ভাইরাল করছিল আপুরা যে বেড়াল ফেলে দিচ্ছিল, বাট বেড়াল থেকেই যে হয় এরকম না। ওই বেড়ালের যদি টক্সোপ্লাজমাসিস রোগটা থাকে, হলে থাকতাম, বড় অপুর বেড়াল ছিল, বেড়ালটা অসুস্থ হয়, ওর গা ভরে ঘা হয়েছিল। তো হলে তো আমার 7-8টা মেয়ে ছিলাম আমরা এক রুমে, কারোর হয় নাই। আমার লাকটা সব দিকে, আমি এত লাকি যে রোগটাও 1 কোটিতে হয়, আমারই হয়েছে, শুধু আমারই হয়েছে 7 জনের মধ্যে। এবং এটার কোনো কিওর হবে না, চোখে দেখি না, মেজাজ খিটখিটে, স্টেরয়েড নিতে হয় প্রত্যেক ডক্টর যখনই দেখাই আসে। এরকম বড় একটা স্পট থাকে চোখে, কালো একটা স্পট থাকে, আপনি কিচ্ছু দেখতে পারবেন না। সো এক চোখ থেকে আরেক চোখে হয়, আমার 2টাতেই হয়েছে। তো যে কোনো সময় আমি খালি আল্লাহর একটা জিনিসই বলি, আমার সন্তানদেরকে দেখার তুমি তৌফিক আমাকে সারা জীবন দিও, মরার আগে যেন দেখে যেতে পারি। এছাড়া মানে আমার জীবনে এই একটাই কষ্ট। আর হাজব্যান্ডের ওই যে পাটা ভাঙা, মানে 56টা সেলাই দেওয়া, এই 2টাই কষ্ট আমার, আর এমনিতে কোনো কষ্ট নাই। হাসি সবসময় আর কি। এত হাসি খুশি একটা মেয়ে, এত বড় একটা মানে অনেক বড়, খুবই কষ্ট লাগলো। পানি এসে পড়লো। আল্লাহর কাছে দোয়া করি আমরা। না, দোয়া তো অবশ্যই আপু, কিন্তু আপনি জানেন যে এটার কোনো লাস্ট কোনো স্টেজ নাই। তারপরে সৃষ্টিকর্তা চাইলে কি, হ্যাঁ, সেটা সম্ভব যে আর কোনোদিন ঘাটা হবে না। কিন্তু থাইল্যান্ড থেকে ট্রিটমেন্ট করে আসার 8 মাস পরেই দেখে আবার সেম কেস, আবার চোখে দেখি না, আবার হচ্ছে এখন আমি থাইল্যান্ড কিভাবে যাব? ওই সময় মানে থাইল্যান্ডের দিচ্ছে না, 40 দিন 47 দিন পরে ভিসা দিচ্ছে। পরে বাংলাদেশে লন্ডন থেকে একজন ডাক্তার আসে, তাকেই দেখাই, ওখানেও যে কথা বলছে তারাও একই কথাই বলছে যে এটা কোনো, এবং আমাদের রেটিনায় যে জায়গা থেকে দেখা যায়, আল্লাহ বাঁচাইছে যে ওইটার এই যে এইখানে, যদি এটা এখানে চলে আসে তাহলে ওই দিন থেকে আমি আর দেখবো না। তো চারপাশে ঘুরতেছে ঘাটা, যে কোনো সময় যদি ওইখানে চলে আসে তাহলে এইটার জন্য আরো বেশি মানুষের সাথে ভালো ব্যবহার করি, হাসি খুশি থাকি, যে যদি একদিন দেখতেই না পারি তাহলে আর মানুষ তো ঝগড়া করে কি করবো, দোয়া দে তার চেয়ে, যদি আল্লাহ মাফ করে, এই আর কি। আচ্ছা, এমনিতে বলে কেউ কখনো যে আপনি দেখতে কারো মতো, এরকম কিছু মিলিয়ে ফেলে? এরকম কখনোই কেউ বলে না। অনেকে কি বলে আপনি সানভিজ বাই তনির ওই এইটা বলে, এটা অনেকেই বলে, কিন্তু কেন বলে আমি জানি না। আমার আপুর সাথে মিল কোন দিক দিয়ে মনে হয়, আমার একটু নাকটা বুচা বুচা, এই দিক থেকে হয়তো মিলতে পারে, নাহলে আপু তো অনেক সুন্দর। আমি সুন্দরদেরকে সুন্দর বলি। আমি যখন থাইল্যান্ড যাই আপুর সাথে, তখন যে আমি বিজনেস দিব ওই প্ল্যানও আমার নাই, তখন আমি অনলি কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, আর হাউসওয়াইফ। আমি কিন্তু ভাইয়া যখন অসুস্থ থাইল্যান্ডে অ্যাডমিট বামরানগার্ডে, আমি কিন্তু আপুর ম্যানেজারের সাথে কথা বলে নাম্বার নিয়ে আপুর সাথে দেখা করছিলাম। তখনও আমি জানি না আমি যে ইনফ্লুয়েন্সার হব, আমি উদ্যোক্তা হব, আমি তখনও আমার প্ল্যান নাই। কিন্তু ছোটবেলা স্বপ্ন ছিল, ভাবতাম এত টাকা কই পাবো, 1-1.5-2 কোটি টাকা কি অ্যারেঞ্জ করা সম্ভব আমার পক্ষে। পরে দেখলাম আল্লাহ কেমনে কেমনে সব ম্যানেজ করে দিল, এখন তো পারছি। তো তখন আপুর সাথে দেখা করি, বাস্তবে উনি যেরকম, কেন জানি সবাই বলে, আসলে আপু আমিও জানি না, আমাকে এটা অনেক জায়গায় ফেস করতে হয় বলে, কিন্তু আমি তো লিপ ফিলার টিলার কিছু করি নাই,
আমার তো একদম ন্যাচারাল যাতাই। সানভিজ ভাই তনির ওনার কি করেছেন? করছে কিনা জানি না, আপুর আগের ছবির সাথে আমার মিলে, এখনের ছবির সাথে। এখন যেমন আপুর ঠোঁটটা কেমন দুইজনে ময়মনসিংহের কথা। না না না, আপু কিশোরগঞ্জ, আমি নান্দাইল, মানে নান্দাইল থেকে কিশোরগঞ্জ যাইতে লাগে 20 মিনিট এরকম আর কি, কাছাকাছি। আপনার হাজবেন্ডকে কোন নায়কের মতো দেখতে লাগে? ওরে ওরে তো আমার না আপু নায়কের মতো লাগে না, ওরে আমার গুল্লু গুল্লু লাগে, মানে গুদুম গুদুম মোটা সুটা কুটু কুটু এরকম লাগে। ওরে ওর মতোই লাগে, কোনো কোনো ব্যাটারে আমার ভালো লাগে না ওরে ছাড়া। ও কিউট অন্যরকম। আচ্ছা আচ্ছা, আপনি বারবার নিজেকে বলছেন যে আপনি বোচা বা বিভিন্ন রকম কথা বলছেন, এখন দেখা যাচ্ছে যে নায়িকা বা বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার বা বিভিন্ন উদ্যোক্তারা হচ্ছে লিপ ফিলার করছে বা অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে নিজের যে জায়গায় মনে হচ্ছে যে অপ্রাপ্তি সেই জায়গাটা ঠিক করে ফেলছে, যদিও আমি এটার বিপক্ষে। তো আপনি কি সেটার পক্ষে কিনা বা আপনি করাবেন কিনা ভবিষ্যতে? না আপু, মানে অনেকেই তো এরকম বলে প্রথমে করবে না পরে করে, আমরা এরকম উদাহরণ অনেক দেখলাম। সো আজকে হয়তো আমি এখানে বসে বলে যাব আমি করব না, কিন্তু পরে করলাম, তাহলে তো আমি নিজেও তাদের কাতারেই থাকবো। আমি যেটা থিঙ্ক করি যে আমার তো এমনিতে একটা রোগ আমি ক্যারি করতেছি আমার ভেতরে, আর যেহেতু বিয়ে হয়ে গেছে, জামাই আমাকে এইভাবেই ভালোবাসে, তো মানুষকে দেখানোর জন্য যে নিজেকে চেঞ্জ করতে হবে এটার পক্ষে আমি না, বরং আমার কর্মটা এমন কোনো একটা কর্ম করতে চাই যে কর্মের জন্য মানুষ আমাকে ভালোবাসবে। রূপ পরিবর্তন করে যে যুগের সাথে তাল মিলাতে গিয়ে ছোট্ট যে এরকম ওই টাইপের যে মোটা টাইপের যে করে এগুলো করতে গিয়ে মানে আমি তাহলে তো আমার যোগ্যতাটাকে আমি নষ্ট করলাম। আমি যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসাটা নিতে, সেটা এই ঠোঁট পরিবর্তন করে চোখ পরিবর্তন করে দরকার নাই। যেহেতু বিয়েও হয়ে গেছে, টেনশন করতাম যদি বিয়ে না হইতো যে এখন চেঞ্জ করি, বেটা এই জন্যই ভালোবাসে, তো চেঞ্জের অপশনই নাই। প্লাস হচ্ছে আমি জানি এগুলার ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকার, কারণ যারা করে তারা মনে হয় কোনো রোগ নাই ভেতরে, এই জন্য ফিলটা পায় নাই। আমি পাইছি তো যে আপনি যে কোনো সময় অন্ধ হয়ে যাইতে পারেন। আর এই ধরনের মেডিসিনগুলা আল্লাহ না করুক, আমার মনে হয় তো ভালো না। একটা হয়তো এখন হচ্ছে না, আফটার 10 ইয়ার্স এটা ক্যান্সার যে হবে না তার কোনো কিন্তু মানে ধরাবাঁধা নিয়ম নাই, হইতেও পারে নাও হইতে পারে। ওই ভয় থেকে আরো বেশি আমি এগুলা এড়ায় চলি, একদম। আমি এইসবে যাই না। আমি আমার দিক থেকে আমি আরো বলবো যে আপুরা যারা আমাকে পছন্দ করেন, এই অন্যকে দেখে লিপ ফিলার, নাক একটা, এই যে আমার বোচা নাক, আমাকে টাকা নাই, আমি কি পারি না নাকটা সোজা করতে? অবশ্যই পারি। এই 60,000 70,000 টাকা লাগে, আমি কি পারবো না? করি না কেন? নিজের যোগ্যতা দিয়ে নিজেকে তুলে ধরেন, নিজের এই যে সৌন্দর্য আর্টিফিশিয়াল জিনিস দিয়ে নিজেকে তুলে ধরার কিছু না। অনেক সময় দেখা যায় যে যারা উদ্যোক্তা তারা বিভিন্ন ধরনের, আপনি যেমন শাড়ি বা সালোয়ার কামিজ নিয়ে কাজ করছেন, গহনা নিয়ে কাজ করছেন, অনেক সময় ছোট বিভিন্ন ড্রেস নিয়েও কাজ করে। আচ্ছা আচ্ছা, যে যেমনটা বলা যায় যে খোলামেলা পোশাকে অনেক সময় নিজে উদ্যোক্তারাই হচ্ছে তাদের ব্র্যান্ড প্রমোশনটা করে। তো সেক্ষেত্রে আপনি কি শুধুমাত্র বা শাড়ি বা সালোয়ার কামিজেই থাকবেন কিনা, বা ভবিষ্যতে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আপনার কোনো কালেকশন থাকবে? দেখেন, আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় কিন্তু আমি ওয়েস্টার্ন তো পড়তামই, হয়তো ক্যামেরার সামনে আমি কখনোই আনি না। আমি কিন্তু এই যে ক্যামেরার বাইরে অফ ক্যামেরাতে আমি ঘুরতে গেলে আমার যখন মনে হয় যে আমি কোনো ট্যুরে যাচ্ছি, আমি কিন্তু টপস জিন্স পরেই যাই, যেগুলো আমি ক্যামেরাতে দেই না, আমার পছন্দ না। সো আপনি যেটা বললেন যে অনেকে পরে, আমি পরবো কিনা, তারা পরে ভাইরাল হয়েছে, যেটা দ্রুত হওয়া যায়, কারণ আপনি যত খুলবেন আপনি তত দ্রুত ভাইরাল। তা আমি চাচ্ছি আমি সময় নিব অনেক, আমি সারা জীবন পোশাকের ভেতরেই থাকবো, শালীন পোশাকের ভেতরে যতদিন সোশ্যাল মিডিয়ায় থাকবো। হয়তো আমার ভাইরাল হইতে দেরি হবে, কারণ আপনি যত খুলবেন দেখবেন আজকে খুলছেন কালকেই ছোট পোশাকের জন্য আপনি সকালে উঠে ভাইরাল, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ। আর আমি কেন ভাইরাল হচ্ছি না ওই রকম ভাবে, কারণ আমি সবসময় শালীন ভাবে থাকি। দেখেন, তো শালীনতার মধ্যে থাকলে আপনি ভাইরাল হবেন না, এটাই ন্যাচারাল। আর আমি ওইটাই চাই, সবার থেকে একটু আলাদা, যা আছি তাই, চেঞ্জ হব না। আমি এটাই দেখাই দিব সোশ্যাল মিডিয়াতে। 10 বছর যখন আমার ক্রস হয়ে যাবে, দেখ খুব বলছিলি না জামাই ছেড়ে দিব, খুব বলছিলি না নাক মুখ চুক্ষা করে ফেলবো, খুব বলছিলি না শর্ট জামা পরে 2 দিন পরে লাইভে আসবো, আসি নাই তো, তখন আমার কর্ম আমাকে উত্তরটা দিয়ে দিবে। চমৎকার। কি মনে হয় যে আত্মীয়দের সফলতা কেন সহ্য করতে পারে না? এটা তো জাতিগত একটা বৈশিষ্ট্য। কেন পারে না? এটা কি আমার মনে উপর থেকে নিয়ে আসে? সকল বান জাদু টোনা মানে আত্মীয়রাই নাকি করে, এটাই শোনা যায়। কেন? আপনি নিজে বলেন, আপনার মামাতো ভাই ভালো করতেছে, আপনার ভালো লাগে মানসিক ভাবে? আপনার খালাতো বোন আপনার চেয়ে ভালো অবস্থানে আছে, আপনার ভালো লাগবে? নিজের ওই জায়গায় ফালান। আমি নিজেই তোরে ভাই সহ্য করতে পারিনি, তা আমার আত্মীয় করবে না কেন? বাই বর্ন, এটা বাই বর্ন, এটার লজিক আমি কোথাও খুঁজে পাই না।
মানে এটা কেন করে আমারও প্রশ্ন। রক্ত ব্লাড সম্পর্ক না, কেউ কারো ভালো চায়। শুনেন, যখন আমরা ছোট থাকি বাবা মার সন্তান হিসেবে, তখনই একমাত্র মধুর একটা সম্পর্ক থাকে। যখন থেকে আমাদের শাখা প্রশাখা গজাইতে থাকে, আমার হাজবেন্ড হয়, আমার একটা বাচ্চার, আমার সংসার হয়, আমার ভাইয়ের সংসার হয়, আমার বোনের সংসার হয়, তখন থেকে আমাদের দূরত্বটা সৃষ্টি হয়। এটা মনে হয় আপু আল্লাহ প্রদত্ত, এখানে কোনো হাত নাই। তবে একটা আমরা করতে পারি, মানসিক ভাবে মানে ভালো মানুষ হয়ে নিজেকে বানাইতে পারি। আমরা কেন জানি কুটনি, স্বভাবগত কুটনি, অন্যের ভালো দেখতে পারি না। আচ্ছা, বিয়ের জন্য যেখানে আত্মীয় স্বজনরা চাপ দেয় অনেক সময়, আপনি নিশ্চয়ই একজন মেয়ে জানেন, তারপর আবার বিয়ের পরে বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয়, মানে একটা সংসার নিজের সংসার, কিন্তু মানুষ সেখানে চাপাচাপি করে, এই বিষয়টা কি? এইগুলো তো আপু ওই যে পাশের বাড়ির কুটনি মহিলাদের কাজ। এটা হচ্ছে থাকবে যতদিন আমরা বাঙালি, মানে আমরা বাঙালি। বিদেশে কিন্তু এগুলো নাই। কেন? তারা উন্নত মানসিকতার, আমাদের মানসিকতায় নিচু। আমার কাছে মনে হয় আমাদের এই যে খালা চাচিরা আরো গ্রামের দিকে থাকে, বিশেষ করে তারা বাইরের পরিবেশে আসে না। দেখবেন ঢাকায় কিন্তু এগুলো খুব কম, গ্রামের চেয়ে একটু। মানে ঢাকায় কিরকম এটা, যে আপনার ফ্ল্যাটের সাথে যে ফ্ল্যাটটা আছে সে আপনার ঘরে কোনোদিন উকিও দিবে না প্রয়োজন ছাড়া। আর গ্রামে আপনি কি রান্না করতেছেন, ওই রান্না এসে পারলে আরেকটু লবণ দেওয়া যায়, লবণ হওয়া সত্ত্বেও, যে তুই বুঝোস না আমি বুঝি, নে লবণটা দে। সো ঢাকায় এটা ফেস করবেন একটু কম তুলনামূলক। আর বিদেশে গেলে তো এটা নাই। আপনি কি করছেন না করছেন, যদি এদেরকে চেঞ্জ করতে চান, সব ডিরে গাট্টি বুসকা বাইন্দা বিদেশ পাঠায় দেন, মন মানসিকতা উন্নত হয়ে যাবে। আমরা চাই বিদেশি হইতে, কিন্তু কাজের বেলায় ঠন্ট না। মানসিকতা যদি আমরা নিজেরা একটা ডেভেলপ না করি, কেউ এসে করে দিয়ে যাইতে পারবে? এইচএসসি পরীক্ষার রেজাল্ট হলেই নাকি, মানে কিছুদিন পরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট, তখনই নাকি ভাবি আন্টি বা সারা জীবন যে খালা আমাদের কখনো খবর নেয় নাই, সেই খালার ফোন চলে আসবে। এগুলো আমার ভিডিওতে তো আমি উঠাই নিয়ে আসি। তাদের পক্ষ থেকে সামনে তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে সম্ভবত খুব সামনে, তো সেক্ষেত্রে আপনার কি বলার আছে? কি পরীক্ষার্থীদের না ওই খালাদেরকে? দুইজনের পরীক্ষার্থীদেরকে বলবো, আমি যেটা করছিলাম, আমার গোল্ডেন আসে নাই, আমার আসছিল 4.83। সো আমার অনেক কথা শুনতে হয়েছে যে এখন তো বিয়া গেছে, যাও স্বপ্ন আসিন, রেজাল্টও করছে, এই শ্রেণীর বিয়া হইতোই না, মানে এই টাইপ আমাকে শুনতে হয়েছে। তখন কি করবা, এক কান্দে শুনবা, শুনে বের করে দিও না, এদিক দেয় না, একদম ভেতরে ঢুকাবা, একটা জেদ তৈরি করবা। তোমার লক্ষ্য কি? ঠিক তখন আমি জেদ তৈরি করি, আমি ভার্সিটিতে আমাকে পড়তেই হবে, যেহেতু মেডিকেল বইয়ের ইচ্ছা নাই। সত্যি আপু আমি জেদ করছি, আমি ঠিক 2 মাস টানা পড়ছি, সত্যি আমি চান্স পাইছি। কিন্তু তোমরা যদি ওটা শুনে এক কান্দা বাইর করে দাও, তাহলে তো উত্তর দেওয়া হইলো না। সো নিজেকে আগে তৈরি করতে হবে কিরকম ওই সময়টা। শোনো, প্রেম করার অনেক সময় পাওয়া যাবে, তোমরা প্রেম করবা, বহুত সময় আছে, 2 মাস প্রেম করো না, 2 মাস মোবাইল টোবাইল বাদ দিয়ে খালি পড়ো। ওই পড়ার পরে দেখবা ওই প্রেমিক তো আছেই, দুনিয়ার প্রেমিক তোমার পিছনে লাইন দিতেছে, কারণ তুমি তখন যোগ্য মানুষকে সবাই চায় আপু, অযোগ্যকে কেউ পছন্দ করে না। কি যোগ্যতার অনুযায়ী হয়? অবশ্যই হয়। ওরে বাবা, সব হাজবেন্ড ওয়াইফ কি আপনার মনে হয় লয়াল? সবাই কি শুধু সবার মানে চেহারা দেখে ভালোবাসে? না, অনেকে পছন্দ করে তার যোগ্যতা, অনেকে পছন্দ করে তার সে মানে তারে দিয়ে আমার কি হবে, আমি তারে ধরলে আমি কি গেইনার হব না? সম্পর্কের মধ্যে শুধু মেয়েরাই যে বড় লোক বা ভালো ওয়েল এস্টাবলিশ ছেলে খুঁজে, ব্যাপারটা এরকম না, ছেলেরাও খুঁজে আপু, এখনকার সময় ছেলেরাও খুঁজে। আপনি খেয়াল করেন, এখন ছেলেরা আরো বেশি খুঁজে। আমি দেখছি ছেলেরা এখন দেখে যে কোন মেয়েটা বেশি যোগ্য, সুন্দর যে চেয়ে যোগ্য মেয়ে খুঁজে বেশি। আচ্ছা, আর আন্টিদেরকে বলবো কুটনামি বাদ দেন, বহুত করছেন, অনেক একটু গড়ে বয়ে থাকেন। আপনারা কুটনামি জ্বালায় কত যে পোলাপানের জীবন নষ্ট হইতেছে, নিজের সরকারি তেল দেন। এত আন্টিরাও আছে, আমি প্রেম করতাম, আমার মারে এসে বিচার দিত, ওই যে 9-এর প্রেমটা, কয়দিন পরে শুনে তার মেয়ে রিক্সাওয়ালার সাথে রিলেশন, যে রিক্সা তাকে নিয়ে যায়, বাসা থেকে বেরোইতে দেয় না, তো হ্যান্ডসাম ছেলেটা, ওই আন্টির মেয়ে দেখি রিক্সাওয়ালারে এতই পছন্দ, ওরে সারা বিয়ে করবে না। তাইলে এরকম আন্টিরা খুব বিরক্তিকর না? একটু নিজেদের দিলে কি করবে এইচএসসি পরীক্ষার্থীরা? আন্টিরা ফোন দিলে কি করবে এইচএসসি পরীক্ষার্থীরা? কিছুই করবে না। এই সময়টা আসলে ধৈর্যের ব্যাপার, এই সময় একটু চুপ করে ধৈর্য ধরে দেখতে হবে, উত্তর দিবেন, নিজের ফলাফল দেওয়া। চুপা নাড়লেন, দুনিয়ার ঝগড়া করলেন, পরে গিয়ে নিজে ভার্সিটিতেও চান্স পেলেন না, ফেল করলেন, এটা আরেক লজ্জা। তার চেয়ে চুপ করে থাকেন আমার মতো, রেজাল্টটা বেরোবে, সবাইরে ফোন দিবেন, যারা ফোন দিছিল, আন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল আইছে আমার 86, আন্টে জগন্নাথে সিরিয়াল আইসে, এত উত্তর হবে ওইটা। উত্তর কখনো কারোর সাথে তর্ক করা উত্তর আমি বিশ্বাস। খুবই চমৎকার। ময়মনসিংহের ভাষার জন্য আপনি খুবই প্রসিদ্ধ, চলেন ময়মনসিংহের ভাষায় ঝগড়া করি। বেডি মনে করছে আমার লোকে কার্য করে জিতবা করে হাড়া অ্যালবাম আইছে। ধরেন আপনাকে আমি এমন একটা প্রশ্ন করেছি, আপনি খুব রাগান্বিত, এখন আমার সাথে ঝগড়া করেন। না, প্রশ্নটা কোন, নাহলে তো সেত উঠতো না, সেত তো উড়ন লাগবো, এরকম খারাপ একটা কিছু কোন আমনে আমারে কি কাজে লাগে বলেন আপনি?
এমনি ঝগড়া করি না, কিন্তু আপনি এমন কিছু বলবেন যেটা তখন তো আমি ঝগড়া আচ্ছা মানে ধরেন, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন বাদ দিলাম, আপনার হাজবেন্ডকে আমার খুব পছন্দ হয়েছে, জুতাতে বাইরে হনি নারী বুড়ি চুডাইলাম, আমার জামাই নি তো সবকিছু সহ্য করতে পারি আমি, আমার জামাই রে কেউ কিছু কইলেও আমি সহ্য তো করতে বলি পারি। নাই যে বিয়ে করব, আপনার ধরতে জামাইকে। যাবো কেন, কইলেন কেন ধরতে? বলছি আপনার আইছে। জামাই গুলুমুলু গাল টিপে দিতে ইচ্ছে করে। আরে বাবা রে, আপনি গাল টিপবেন আর আমি আপনার রাস্তা তো আপনার হাত ভাঙলাম। এমন করেন কেন আপনি? কে আমার বেটা আপনি ধরন লাগতো, আপনার বেটা নাই? ধরবো না তো, আমি বলেছি সুন্দর। গাল টিপবেন কে তাহলে? আমি আপনার হাজবেন্ডকে গুলুমুলু বলেছি, সুন্দর বলেছি। কেন? আপনার পুকি কই? আপনার পুকিরে বলেন গা, আমার পুকির প্রতি আমি তো আপনার অবিবাহিত, আমার তো পুকি নাই। খুঁজেন গা। খাই যে আপনার অবিবাহিত মেয়ে হলেন বজ্জাতের গাছ। মানে আমি বুঝলাম না, আপনি রাগান্বিত হচ্ছেন কেন? না, আপনি অন্য কিছু নিয়ে বলেন, আমার জামাই নিয়ে বলবেন না ভাই। আরে বাবা, আপনার হাজবেন্ডকে তো ভালোই বলেছি। ভালো বলছেন তো সৌন্দর্য নিয়ে বলতেছেন কেন? আশ্চর্য। আপনি আর কিছু পান না? আপনি আর কিছু, এই যে আমার কাছে শুনছেন গুলুমুলু, এটা কইতে হবে। আপনি বলেন যে জনি আপনার ভাই অনেক হাজবেন্ডকে আমি ভালো। কফি খাওয়াইছি। তো কি হইছে? আপনার কফি খাওয়াইছেন দেখে কি এখন এরা গুলুমুলু করে আপনার গাল হাজবেন্ড টিপতে কিন্তু আমাকে বলেছে আমি দেখতে সুন্দর। তো সেটা বলতেই পারে। এখন আপনি সুন্দর না, আপনার আপনার সুন্দর husband বলতেই পারে। বলেছেন, আমি আপনি বলতে গুলুমুলু পারেন না। বললেই সমস্যা। না, হ্যাঁ সমস্যা, ওর কি অধিকার আছে। সমস্যা? ওরে কেউ বলতে পারবে না। আমি আমার জামাইয়ের ভাগ কাউরে দেই না, সুন্দর বলতে পারবেন না আমার এটা। আচ্ছা, আমি আপনার হাজবেন্ডের সাথে একটু হ্যান্ডশেক করি। আয়েন, হাত ভেঙে গেলাম, একের খাইলাম। কে আমার সাথে করেন? আমি দেখছেন আমার হাতে হাত মিলাবে না, বেডাইনের হাতে হাত মিলাইতে বেডিটার মন চায়। এই তো বেডি ডিডে দেখতে পারি না, অবিরতে সেরেন দিয়ে তো ডিস্টার্ব। আমি হার মানলাম। ব্যাপারটা হচ্ছে আসলে এটা জামাইয়ের ব্যাপারে ছিল। পারবেন না। জামাইয়ের ব্যাপারে পারবেন না, আর একটু হলে কি চুলে চুলে খুব সিরিয়াস জামার ব্যাপারে। না, এটা তো ফান, আমি এমনিতে খুব সিরিয়াস। ময়মনসিংহের ভাষায় আপনি অনুবাদ করবেন, আমি বলি কনসেপ্টটা শুনো। তোমার সাথে আমার আর সম্ভব না, তুমি খুব টক্সিক, আমার জীবনটা টক্সিসিটিতে ভরে তুলেছো, তুমি একটা চিটার, অন্য মেয়ের সাথে ডাবল টাইমিং করেছো। এত একসাথে এত বললে কেমন? আপনি আপনার মতো করে বলবেন, প্রত্যেকটা মানে কনসেপ্টটা খালি শোনেন। আমার সাথে তোমার সিচুয়েশনশিপ ছিল, এখন থেকে ব্রেকআপ করতে চাই। মানে হচ্ছে তার সিচুয়েশনটা এরকম যে সে ব্রেকআপ করতে চাচ্ছে, আর এখন হবে না, তুমি ডাবল টাইমিং করেছো, তুমি আমার সাথে চিট তুমি আমার লগে থাকতে থাকতে আরেক বেডির লগে টুকুর টুক দিছো। আবার প্রথমটা কি বলছিলেন? প্রথম লাইন শোনো, তোমার সাথে আমার আর সম্ভব না। এটা কারে কুমু, আমার জামাইটা তো এটা কোয়া লাগে না কোনো। এখানে বলেন ক্যামেরা। তোমারে আল্লাহ, সবাই আবার ভাইবেন না আমার জামাইরে বলছি, এগুলো আমার জামাইয়ের সাথে হয় নাই, আমাকে আপু বলতে বলছে, এইটা ময়মনসিং এর ভাষায়। শুনো, তোমার লগে আমার আর থাকা সম্ভব না। তোমার মতো সিটার, তোমার মতো বাটপার আমি জীবন আর দেখছি না। তুমি আমার লগে প্রেম করতে আয়া তুমি আরেক বেটির লগে প্রেম করছো। বদমাইশের ঘরে বদমাইশ, তোর মতো শয়তানের সাথে আমি আর থাকতে চাই না। হ্যাঁ, যে কয়দিন থাকছি তোর বাপ মা 14 গোষ্ঠীর কফাল যে তোর লগে থাকছি। তুই আমি থাকতে থাকতে আমার কিতে কম রে? আমার কিতে কম? রূপ, সৌন্দর্য, টাকা পয়সা কোনো কিছু তো কম আছে? তারপরে তুই গেছো আরেক সেরির লগে টাঙ্কি মারতে। তোর মতো শয়তানের সাথে আমি আর থাকতাম না। আজকে তো তোর লগে আমার সব সম্পর্ক শেষ। বাগিনতে যা যা। আরে এই আপনি তো অভিনয়ের জন্য কোনো প্রস্তাব পান নাই? অনেক পাইছি। কেন সিনেমার? লাস্ট টাইম মুশারফ করিম ভাইয়ের সাথে তো পাইছি, করি নাই, মানিকগঞ্জ ছিলাম। মোশাররফ করিমের সাথে? ওই টিম থেকে আমাকে ফোন করা হয়েছিল, তখন আমি মানিকগঞ্জ, আলী আব্দুল্লাহ একদম ছোট। তো আমার জামাই আবার বলে কি যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। মানে অভিনয় আপনি আসবেন না কখনো? না না, আসবো না তা না, ও বলছিল যে অতিরিক্ত কোনো কিছু ভালো না, কন্টেন্ট করতেছো এটাতেই থাকো। আবার দেখলো নাটক করলা, মানুষ কোন ভাবে নেয়, এত কিছু সহ্য করতে পারবা? মোশাররফ করিমের সাথে হ্যাঁ, কাজ বাইরের টিম ফিরিয়ে থেকে ফোন দিয়েছেন? দিছিল, কারণ ময়মনসিং এর ভাষা যে আমি এত সুন্দর পারি সবাই দেখতো, তো বিটিভির প্রোগ্রামটা সবাই পছন্দ করছিল, ওই যে ভাষাগত কারণে ডিবেট করে। হ্যাঁ, খুব পছন্দ। আর আমি একদম ভেতর থেকে ময়মনসিংহা ভাষা ছাড়ি। আচ্ছা, সিনেমার অফার পেয়েছেন? না না, এইটা আবার পাই নাই, নাটক পাইছি। শাকিব খান যদি না না, সিনেমার অফার দেয়, ওনার নায়িকা সাথে হবেন আমার, না? আমি তো ওরকম সুন্দরী না যে ওনার সাথে আমার যাবে। হয়তো সুন্দরী হইলে উনি না ডাকলেও আমি যাইতাম, বেটা ডাকস নাকে, কিন্তু আমি ওই দিক থেকে আসলে পারফেক্ট আমি নিজের মনে করি না। কি মনে হয় আপনি আর শাকিব খান যদি অভিনয় করেন তাহলে কেমন হবে? তাহলে হ্যাঁ, ছোট বোনের পার্ট করতে হবে, নায়িকার পার্ট না। নায়িকা হইতে হলে সুন্দরী হইতে হবে প্রথমত। আপনি অনেক সুন্দর, শুধু শুধু নিজেকে বলেন। না রে আপু, আমি ছোট থেকে এত শুনছি, আমি এখন নিজের প্রতি মানে আমি 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 জানি আমি সুন্দর না। আমার এত খারাপ লাগে যে আমি যা মানে মানুষ আমাকে এতই বুঝাইতো, এবং এই যে গায়ের রঙের জন্য অনেক কথা শুনছি। এখন একটু ব্রাইট হয়েছে, ঢাকায় এসে, এলাকায় থাকলে তো এত ফর্সা লাগে না। সো ঢাকায় আসার পরে ব্রাইট হয়েছে একটু। হাত পায়ে তো আর ক্রিম মাখি নাই, মুখে ক্রিম মাখছিলাম। একটা ভার্সিটিতে থাকতে ছোট বোন দেখতাম ক্রিম মাখে, ওর ব্যাগ থেকে ক্রিম বাইর করা লুকায়া ওটা মাখছিলাম। আচ্ছা, অন্যান্য জেলার, আপনি যেহেতু ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করছেন, অন্যান্য জেলার মানুষ সম্পর্কে আপনি কিছু একটা বলেন। আমি একটা জেলার নাম বলি, আপনি বলেন। নোয়াখালী। নোয়াখালী, ওই যে আমার ভিডিওতে বলছিলাম, এদের নামের পিছনে খালি, যেদিকে যায় ডর করে এরা কোন সময় আমার ব্যাগটা খালি করে দেয়। সো তবে নোয়াখালী মানুষের একটা জিনিস আমার খুব ভালো লাগে,
ওরা একজন আরেকজনকে এভাবে হাত নিচের দিকে রাখে, এরকম হাতটা ওদের সবসময় নিচে থাকে। ধরেন ঢাকায় একজন কোথাও দোকান দিচ্ছে, আমি ছোট্ট দোকান দিয়ে উদাহরণ দিই, এভাবে হাতটা রাখে, আরেকজন এসে এই হাতে ধরে, তারপরে যে ধরলো সে আবার হাতটা নিচে রাখে, আরেকজনটা ধরে। কিভাবে বুঝলাম? আমি নিউ মার্কেটে পর্দা কিনতে গেছিলাম ভার্সিটিতে থাকতে, জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাড়ি কোথায়, ভাষা শুনে বললো নোয়াখালী। পরে আরেক দোকানে পাঠালো, ওইটাও নোয়াখালী, আরেক দোকানে পাঠালো, ওইটাও নোয়াখালী, মানে সিন্ডিকেট তাদের নোয়াখালীর, মানে সবাইকে টেনে তুলে তারা একজন আরেকজনকে টেনে একটা জায়গাতে তারা এরকম করে সংঘবদ্ধ। আর আমাদের ময়মনসিং এই জিনিসটা আমি কম পাইছি, বরং ভালো করলে তাকে দাবায় দেয়। আচ্ছা, তার নেগেটিভটা বের করা যায়। ময়মনসিং এর মানুষ আন্তরিক, অনেক অতিথি পরায়ণ, আবেগী প্রচন্ড, কয় না আমারও তো আবেগ কেড়ে, আসলে আমাদের আবেগ বেশি। আচ্ছা, কিন্তু তারা একজন আরেকজনকে টানে না, এটা আমার খুব কষ্ট লাগে। জামালপুর এদের কথা আর কই নাই, এরা এই যে বন্যা হয়, এরা এই যে খেতার গাড়ি নিয়ে আসে ট্রেন দেয়, আমার এখনো সব প্রোগ্রামে এদের জন্য কথা শোনা লাগে। অথচ এখন জামালপুরের মানুষের কিন্তু প্রচুর টাকা আছে, এরকম অনেক মানুষ ওই যে খেতার গাড়ি নিয়ে আসতো, আর যে কোনো প্রোগ্রামে আমার জিজ্ঞাসা করা হইতো কাজের বুয়া, ময়মনসিং এর কাজের বুয়া নাকি, যে ওই যে বিটিভিতে যত ডিবেট করতাম আমাকে পচানোর জন্য এটা বলতো। তো এই যে জামালপুরের জন্য, এই যে জামালপুরের মানুষ একটু মঙ্গা, যখনই বন্যা হইতো একটু অভাব পড়লে বাড়িতে বাড়িতে কাজে পাঠিয়ে দিত। তো আমি বলি এটা তো একটা যোগ্যতা মানুষের, সে কাজ করে খাচ্ছে, চুই তো আর করে না, আমার তো থামাইতে পারতো না, আমি যোগ্যতা বলতাম, এটা যোগ্যতা অবশ্যই। আচ্ছা, বরিশাল এটা ভালো লাগে না। বরিশালের দুইটা মানুষ আমার সাথে থেকে দুইটাই চিট করছে। একটা হচ্ছে আমার কোম্পানিতে ছিল প্রথম, যাকে আমি ম্যানেজার হিসেবে নিই, আরেকটা হচ্ছে আমার হলে একটা ছোট বোন ছিল, ও আমারে বোকা বানায় আমারে চিট করছে, মানে একটা ছোট বোন আর একটা ম্যানেজার। ও বরিশালের প্রতি আমি খুব ডিমোরালাইজড। ব্রাহ্মণবাড়িয়া, এরা ভালো, আমাদের ভাষাগত মিল আছে তো। আচ্ছা, এরা খুব ভাষা মিলে আমার আউটলেটে বেশিরভাগই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসে। নোয়াখালীর কাস্টমার আমার অনেক বেশি। আচ্ছা, সিলেট, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া অনেক বেশি। ব্রাহ্মণবাড়িয়া পছন্দ আপনার? আচ্ছা, কুমিল্লা? মানুষ খারাপ বলে, আমার খারাপ এখনো কেউ করে না, করলে বলবো। আচ্ছা, ঢাকা শ্বাস ফেলেন কেন? মানে কুমিল্লা তো এই জন্য। আপুর বাসা কুমিল্লায়? ও আচ্ছা আচ্ছা, না খারাপ বলি নাই তো। মানুষ কু বলে, বাট আমার না, আমার কাছে মনে হয় মিশতে পারলে, আর একজনকে দিয়ে আমি জাজ কেন পুরো এলাকাকে করব, এটা তো সম্ভব না। আমি তো যদি কারোর সাথে খারাপ করি, দ্যাট ডাজন্ট মিন যে পুরো ময়মনসিং শহরটা ভালো না। ঢাকাইয়া মানুষ কেমন লাগে? ঢাকাই একদম অরিজিনাল ঢাকাইয়া, এদের সাথে মিশি নাই। এই আমার জামাইয়ের এক্স, এটাও ঢাকাইয়া কিনা জানি না, এটি আমি দেখতেই পারি না। ঢাকায় আমাকে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। ওকে, আপনার পেজে বারবার কি হয়, মানে পেজের ধরন, নাম চেঞ্জ করেন, অন্য পেজ করেন, মানে কেউ কি? ও না না না, এটা বলি আপনাকে, প্রথম ছিল ময়মনসিং তন্নি বাংলায়। যেদিন মনিটাইজ পাই তার 3 দিন পরে হ্যাকার হ্যাক করে নিয়ে যায় প্রথম পেজ, কষ্ট পাই, কান্নাকাটি করি। দ্বিতীয় পেজ খুলি ময়মনসিং তন্নি 2 ইংলিশ, এইটাই আমার এখন পর্যন্ত চলমান। পরে আব্দুল্লাহ আলী কি ওষুধ দিলে, মানে ওদের বাচ্চাদের অনেক সময় কৃমি হয়, কোন মেডিসিন নিলে, কোন পাতাটা দিলে গ্যাসের সমস্যা দূর হয়, এরকম ভিডিওগুলো দিতাম। অনেক অডিয়েন্স খালি বলতো ভিডিওর ভিড়ে হারায় যায়, ওদের একটা পেজ করে দাও, ওখান থেকে আমরা এই ভিডিওগুলো দেখবো, বাচ্চার মায়েরা, তাদের জন্য করে দিলাম আব্দুল্লাহ আলী। আর এখন তো তন্নি লাইফস্টাইল, যেটা আমার এখন, এটা তো বিজনেসের নাম, বিজনেস পেজ ওইটা। র‍্যাপিড ফায়ার, হ্যাঁ, এবার কোন সাইটে আপনি সবচেয়ে বেশি সময় দেন? ফেসবুকটাতে বেশি দাও। ওকে, লুকি লুকি কি চুরি করে খান? মাঝে মাঝে দুধের স্বর, কালকে রাত্রেও খাইছি। কি পেলে আপনি হাপুস হুপুস খান? হাপুস হুপুস, ফুচকাটাই বেশি হাপুস হয়ে যায়, এরকম মুখ বড় বড় করে খাওয়া হয়। আচ্ছা, ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাসায় বারিশা হক বেড়াতে এসেছে, কি করবেন? কি যে প্রশ্ন করেন, উনি আমার বাসায় দাওয়াত না দিলে কেন আসবে? দাওয়াত দিলে মানুষকে দাওয়াত দিবেন না? সেইটা বলেন যে যদি কাকে দাওয়াত দিবেন, দাওয়াত দিলাম না, উনি তো এমনি আসতে চায় না। আসলো আপনার এখানে, আসলে কি করবো? রান্না বসাবো, কি কি খাইতে চাই শুনবো, খাওয়াবো। প্রথম কথাটা কি থাকবে? প্রথম চেহারা দেখবো, চেহারা যদি সামনে থেকে তো আর দেখি নাই, যদি ভালো লাগে দেখতে তাহলে বলবো আপু আপনি সুন্দর, আর যদি দেখি সামনে থেকে ভালো লাগে না, ডিরেক্ট বলে দেবো আপু আপনার ফেসটা দেখতে ভালো লাগে না সামনে থেকে। ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন তানভীর ভাই তনির ওনারাই আসবে সবাই, যাদেরকে আমি কল্পনাও করি না যে আসবে। আচ্ছা, আসলো, মানে আপনি দাওয়াত দিতে চান না তাদেরকে? এখন আমি দাওয়াত দিব কোন পারপাসে? রিজন তো থাকবে একটা। আমি তো এড়ায় চলি। হ্যাঁ, ভয় লাগে ওনাদের? ও খুব ভয় লাগে, কারণ কি নিজেরা যেভাবে ঝগড়া করে, আমি তো আবার ঝগড়া করতে পারি কিন্তু করি না। কোনোদিন যদি এই ঝগড়ায় আমার মিশা যাইতে হয় তাহলে তো জীবন শেষ, আমার কাছে মনে হয়। আচ্ছা, তনি যদি আসলো, কি করলেন আপনি? তনি আপু আসলে, তনি আপুর একটা ভিডিওতে দেখছিলাম, যেহেতু আমাদের ময়মনসিং এর মানুষ, তারা চাপা ভর্তা করে খাওয়াবো। সে চাপা ভর্তা আই থিঙ্ক পছন্দ করবে, যেহেতু কিশোরগঞ্জের মেয়ে। জানি না, হয়তো আমার এটা শুনে বলবে আমি তো চাপা ভর্তা খাই না, এটা হইতেও পারে। আর যদি খায়, চাপা ভর্তা করে খাওয়াবো, দুইজনে মিল্লা ঝাল ঝাল করে চাপা ভর্তা দেওয়া। দুইজনে একসাথে দাওয়াত দিবেন?
আমি আর তনি আপু মানে আচ্ছা। খাওয়ার ক্ষেত্রে। আর কি জানি বারিশা হক আপু আসলে ওই যে ফেস দেখে বলবো, মনে হয় ভালো লাগবে, ফেসে তো একদম ক্লিন, তাহলে ভালোই বলবো মনে হয়। ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন যে আপনার বাসায় হচ্ছে ইমরান হাশমি আসছে, ইমরান হাশমি, প্রথম কথাটা কি থাকবে? আল্লাহ আপু আমি ওদের দেখি না সত্যি, একটা ভিডিও দেখছি জীবনে তার, কোনটা? আশিক বানায়া। সত্যি আমি আর একটা ভিডিও দেখি নাই। আমার বাংলা নিয়ে প্রশ্ন লুকিয়ে করেন। দেখেছেন নাকি? লুকিয়ে দেখেছেন নাকি? না, বড় হয়ে ইউনিভার্সিটিতে এসে দেখছি। আগে তো ফোন ছিল না আমার, আমি অনার্স ফার্স্ট ইয়ারে ফোন পাই বাসা থেকে, তাও লাস্টের দিকে। আগে আসার পরে কি বলবেন ওনাকে? কাকে? উনাকে কি বলবো, আমি হিন্দি পারি না, কথাই তো বুঝবেন, ইংলিশে দুই বাংলা একটা ধরেন বললেন। এখন বুড়ো হয়ে গেছে, তেমন একটা কিছু। ভাই বল, ভাই কি খাবেন, কোন রান্দি তাড়াতাড়ি গায়ে পরে যান। হ্যাঁ আমার ভালো লাগে না। ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন শাকিব খান আপনার বাসায়, কি হ্যাঁ করবেন? তারে ভাল লাগে এখন আমার। তার যে জিনিসটা ভাল লাগে, প্রথম দিকে সে দেখতে অনেক মেয়েলি লুক, একটু খেত গ্রাম্য ছিল, বা তাকে ওই লুকে লাগতো। এখন সে এত সুন্দর, মানে আমি যেটা চাইতাম, আমার ছোটবেলা থেকে মনে হইতো কেন সাকিব তো অনেক সুন্দর, সাকিব বাইরে কি কেউ সুন্দর করে প্রেজেন্ট করতে পারে না? দেবরে এত সুন্দর লাগে, এই যে যিশু, অঙ্কুশ, মানে কলকাতা যারা জিতকে অনেক ভালো লাগতো। সাকিব তো দেখতে সুন্দর, ওরে খালি ক্ষেতের মতো যে শার্ট গুলা পরাইতো কি চকর বকর, আর ফেসটারে কেমন একদম মানে শেপটা করতো, খুব বাজে লাগতো। আমি খালি বলতাম, মনে মনে বলতাম আর কি, আমার সাকিব ভাইরা ভালো লাগতো, আর শাবনূর আপুকে ভালো লাগতো, যে এরে কোনোদিন যদি স্মার্ট দেখতে পাই। আসলেই দেখলাম, পরবর্তীতে আমি বড় হইলাম, সাথে সাথে তার। কি বলতেন শাকিব খান আসলে? এখন তো দেখলে আপু সবাই যেটা বলে, সে নাকি সামনে থেকে অনেক সুন্দর। দেখলে কইতাম, ভাই আপনি এত সুন্দর কে, একটু সাদা আমারে দেন। জীবন ভরে মানুষের কাছ থেকে শুনছি আমি কালা কালা নাকবুসা, আপনি বেড়া মানুষ এত সুন্দর হওয়ার দরকার কি, আমারে দেন, আমি একটু সাদা হই। আচ্ছা, পরিমণি আসে ঘুম থেকে উঠে দেখেন, ও এর কথা আর বললেন, এই এত সুন্দর কে, প্রথম কথা কি থাকে? পরিমণি আপুরে তো বলবো খালি, এই যে আজকে আসতেছে তো ফোন স্ক্রল করতেছিলাম, দেখলাম তার ভিডিও সামনে আসলো। ভাই একটা মেয়ের এত সুন্দর হওয়া লাগবে কেন, কেন এত সুন্দর কেমনে হয়? এই যে এটাই বলবো, তারা জড়াই ধরে বলবো, আপু আপনি এত সুন্দর কেন? আচ্ছা, ঘুম থেকে উঠে যদি দেখেন যে অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই আপনার বাসায় আসছে, ইস, দুইজন একসাথে আসবে না কোনোদিন আপু, এটা ভুল প্রশ্ন। ঘুম থেকে তো আমরা তো এটা ধরে নিচ্ছি। হ্যাঁ, কি মানে কাল্পনিক বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আসলো, কি বলবেন? কিছু বলবো না তো, আমি দেখবো ঘুম থেকে উঠে দুইজন আমার বাসায় এসে একজন আরেকজনের মারতেছে। ওরা কোনোদিন একসাথে আসবে না, আসতে তাড়াতাড়ি চুলাচুলি করবে আমি জানি। সো কল্পনায় ওইটাই ভাবেন। আপনি থামাবেন না? থামাবো, দুজনেই থামাবো, তাছাড়া কি করার, নাহলে তো সমস্যা। আচ্ছা, ঘুম থেকে উঠে আপনি কি করেন প্রথম কাজ? প্রথমে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকি, আর আমার ফ্রিজটা খুলি, আজকে কোন মাছটা রান্না করবো বা কোন গোস্তটা রান্না। ঘুমাতে যাওয়ার আগে আপনি কি করেন? একদম লাস্ট মুহূর্তে একটা সিরিয়াল দেখি, কারণ নিজেকে সারাদিন টাইম দিন, আধা ঘন্টা ওই সময়টা আমি আমাকে দিই। একটা সিরিয়াল আছে জগৎধাত্রী, ওখানে চোর কিভাবে ধরতে হয় ওটা শিখায়, মানে ডিজিএফআই এর মতো, এনএসআই ডিজিএফআই যেরকম, ওখান থেকে আমি শিখি যে চোর টোর কিভাবে ধরতে হয়, ওটা দেখতেও ভালো লাগে। সর্বশেষ কি চুরি করেছেন? চুরি এখন অনেক আগে করছি, এখন আর চুরি করা লাগে না। হলে মনে হয় কারো লিপস্টিক নিছিলাম, নিয়ে ঠোঁটে সাজছিলাম, তারে না বইলা ফর্সা ক্রিম চুরি করছিলাম। আপনি আপনার লুক নিয়ে এতটাই ডিমোরালাইজ ছিলেন। ওকে, আপনার হাজবেন্ডের কোন ব্যাপারটা আপনি নিতেই পারেন না? অতিরিক্ত মোবাইল চালায় এখন। আর আপনার হাজবেন্ড আপনার কোন ব্যাপারটা নিতেই পারে না? মোবাইল চালাইলে আমি যখন বকর বকর করি ওটা শুনতেই পারেন, ওইটা চলে যায় অন্যদিকে। বাসায় মশারি টাঙায় কে? আমাদের বাসায় ওই যে এরকম ছোট মশার যে কয়েলটা থাকে, যখন দেখে টানাইতে আমারও কষ্ট হয়, ওরও কষ্ট হয়, এখন ওইটাই সারাদিন লিকুইডটা লাগায় রাখে। বিয়ের পর দেয়া শ্রেষ্ঠ উপহার কোনটা? ওর না আমার? ওনার। আব্দুল আলী। ও, আমার দুইটা সন্তান। ঘুম থেকে উঠে যদি ছেলে হয়ে যান কি করবেন? আল্লাহ, এটা কেমন প্রশ্ন! না, কোনোদিন হইতে চাই না, আমি মেয়ে থাকতে চাই, বরং বলেন সুন্দর হয়ে যাইতে চাই। আচ্ছা, ছেলেরা না মেয়েরা, কারা হার কিপটা? মেয়েরা। আমি অনেক কিপটা। সোশ্যাল মিডিয়া থেকে কাকে উধাও করে দিতে চান? উধাও করতে চাই না, নিজে আরো ভালো দিকে যাইতে চাই। কাউকে উধাও করতে চান না? কেন, কি দরকার? আমি তো প্রতিদ্বন্দ্বী ভাবি না। ইদানিং কোন গানটা আপনার খুব বিরক্ত লাগছে? বিরক্ত? সোশ্যাল মিডিয়ায় না, গান শোনা, বললাম না, স্ক্রল করার টাইমই পাই না। মায়ের হাতে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে বেশি মার খেয়েছেন? ওইটা হয়েছে আপু ওই যে রুটির যে বেলনা, বেলন পিড়ি যেটা বলে, রুটির বেলনাটা, আর হচ্ছে ওই যে আমাদের খুন্তি, ভাজা কাঠি। নিজে কি দিয়ে মারেন বাচ্চাদের? হাত দিয়ে মারি আর ডাইপারে মারি। আমি তো জানি ব্যথা পাওয়া যাবে, এই জন্য ডাইপারে টাস টাস করে দিই, ওরা ভয় পায়, এমনি ঠিক থাকে। কোন গায়ক বা নায়ককে আপনার আকর্ষণীয় লাগে? আকর্ষণীয়? জামাইরই ভালো লাগে। আচ্ছা, ওকে।
প্রাক্তন যদি ফিরে আসতে চায় কি বলবেন? দুধ তুরি, ওটা তো সুযোগই না, এলে পিটাবো, অসম্ভব। ওকে, একদম শেষ মুহূর্তে একটা গান না শুনে যাচ্ছি না। অনেক বড় একটা আড্ডা হয়ে গেল, কিন্তু খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি আমি। এবং আমার মনে হয় যে আমি আমার মানে লাইফে যতগুলো ইন্টারভিউ নিয়েছি তার মধ্যে ইউ আর ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট যাকে আসলে যার সাথে কথা বলে খুব ভালো লাগছে আমার। সো ডিপ্রেশন থাকলে দূর করে দিব, আমি আপনার সাথে কথা বলবো। চমৎকার চমৎকার, একটা গান শুনতে চাই। গান ওইটাও আমাকে শোনাতে পারেন, যে একটা পান বানাইয়া। ও হ্যাঁ, এটা তার সুপারি দিও, খয়ার দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। এটা শাশুড়ি পানের বাটা নিয়ে করছিলাম। তাই না? থ্যাংক ইউ সো মাচ। আপনি তো খান না পান? না, খাই না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাঙ্কস। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আর এতক্ষণ শুনলেন দ্য ভাইরাল শো স্পেশাল এপিসোড ব্রট ইউ বাই প্ল্যান ফ্রুটও শুনলেন এবং দেখলেন। অবশ্যই এটা পাবেন হচ্ছে জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং সেই সাথে সাথে আমাদের যে জাগো এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও পেয়ে যাবেন। টাটা, বাবাই।